হাসনাত বলেছিলেন যে দীর্ঘায়িত হতে পারে সেই বৈঠক, কারণ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয় নিয়ে তারা আজকে আলোচনা করছেন, যে কারণেই হয়তো সেটা দীর্ঘ হচ্ছে। যাই হোক, হাসনাত আমাদের সাথে যুক্ত হতে পারছেন না। আমার সাথে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট চারজন ব্যক্তি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, মেজর রেজাউল করিম রেজা ভাই, আমাদের আরেকজন আছেন, তিনি হচ্ছে সুবেদার আব্দুর রশিদ, বিডিআর এর এই মুহূর্তে জেলে আছেন, তার ছেলে শাকিল। তো আমরা আমাদের যারা অতিথি আছে তাদের পরিচয় শুনে আপনারা বুঝতে পারছেন যে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন গঠন করা হলো, তারপরে আপনারা দেখেছেন যে একজন ভারতীয় চর জেনারেল মইনুল, তাকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়েও নানান ধরনের বক্তব্য আমরা শুনেছি। কেউ বলেছে আটক, কেউ বলেছে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আসলে কি হয়েছে আমি এখনো সন্দেহ প্রকাশ করছি। তারপরে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। তো সেনাবাহিনী সবসময় নিজেদেরকে একটু মানে আইনের ঊর্ধ্বে মনে করে থাকে। আমরা এই প্রবণতা সেনাবাহিনীর অনেক কর্মকর্তার ভেতরে দেখেছি। বিশেষ করে 25শে ফেব্রুয়ারি যে ঘটনা, তারপর থেকে সেনাবাহিনী যেভাবে দেশকে পরিচালনা করছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যেভাবে হস্তক্ষেপ করছে, এটা একদমই কারোর কাছেই কাম্য বলে মনে করি না। যাক, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কি হতে যাচ্ছে দেশে, সেনা প্রধান গোয়েন্দা প্রধান থাকতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে, এর কোনো গোয়েন্দা ফেলুর নাকি এটা গোয়েন্দা নিজে থেকেই গোয়েন্দারা এটা করাচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের সবার মুরব্বী আপনি। তো আমরা সচিবালয় দিয়ে শুরু করি মূল আলোচনাটা। মানে কি হতে যাচ্ছে, কি মনে করছেন? আসসালামু আলাইকুম। জি, আমার সাথে যারা যোগ দিয়েছেন এবং দর্শকবৃন্দ যারা দেখছেন, আজকে সকালে ঘুম থেকে উঠেই প্রথম যে শকটা পেলাম সেটা হচ্ছে সচিবালয়ের আগুন, এবং সেটার উপরে আমি একটা পোস্ট দিয়েছি। সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক। সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত, এবং পরবর্তীতে নেভির একটা ফায়ার ফাইটিং টিমের যে বক্তব্যটা পাওয়া গেল, তাতে এটা সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত যে এটা পরিকল্পিত ভাবে একটা অগ্নিকাণ্ড। এবং যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে, তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে, এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বা প্রমাণাদি নষ্ট করার প্রচেষ্টা। আমার ধারণা এটা যেভাবে এই কার্যক্রমটা চলার কথা, একটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে সমস্ত প্রক্রিয়া, যে সমস্ত সিকোয়েন্সে কাজ হয়, আমরা গত কয়দিন ধরে সেটাই লক্ষ্য করতেছি। এই যেমন এই বিডিআর, আপনি যেটা বললেন যে বিডিআর হত্যাকাণ্ডের এই তদন্ত কমিশন গঠন নিয়ে যে কার্যক্রমটা, যে নাটকটা সিকোয়েন্সে অর্গানাইজড হলো, মানে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে ধাক্কা প্রয়োজন হলো। এবং আমার কাছে ধারণা যে হাইকোর্টের যে মামলাটা ছিল, ওটাও একটা পরিকল্পিত ছিল এই তদন্তকে অনিশ্চিত করে দেওয়ার জন্য, যে আপাতত তদন্ত কমিশন হচ্ছে না। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে তদন্ত অবশ্যই হবে, ওটাকে নাকচ করার জন্য হাইকোর্টের মাধ্যমে এই পরিকল্পনাটা করা হয়েছিল। আমাদের একটু বুঝতে সময় লেগেছে। যাই হোক, দাবির পরিপ্রেক্ষিতে আলটিমেটলি কমিশন হয়েছে। সদস্যদের নিয়েও এখনো সন্দেহ রয়ে গেছে। আমার কাছে কালকের ঘটনাটা বিশেষ করে একটু আমি নিজেও একটু হতাশ হয়েছি। একজন দায়িত্ববান বিডিআর মহাপরিচালক হিসেবে আমার বন্ধুর উচিত ছিল স্বপ্রণোদিত হয়ে সময় দিনক্ষণ খুঁজে জিজ্ঞেস করা যে আমাকে কখন প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব, কারণ এই তদন্ত কার্যক্রমের আমি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। এবং তাকে বাদ দিয়ে আমি মনে করি না বা তদন্ত কার্যক্রম কোনোভাবেই আগানো সম্ভব ছিল। তা সত্ত্বেও তাকে দাওয়াত দেওয়া হয় নাই বিধায় এই এক্সকিউজে উনি চলে যাচ্ছিলেন, সেটা আমাকে একটু অবাক করেছে। আমি আশা করি এই একই মনোবৃত্তি নিয়ে অন্যান্য যারা সাক্ষী, যাদেরকে ডাকা হবে বা যারা মনে করেন যে যাদের অবদান ছিল, গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন, দেশের বাইরে যারা আছেন, তারাও তাদের সাক্ষ্য দেওয়ার জন্য তাদের প্রস্তুতিটা জানাবেন, এবং দেশের বাইরে থাকলে তারা ফিরে আসবেন, বা দেশে থাকলে তারা দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আবারও তাহলে হয়তো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আর এই সমস্ত কার্যক্রম অবশ্যই কারণ সরকারের উচ্চ মহলের কারো না কারোর সবুজ সংকেতে হয়েছে। তাদেরকেও আমার মনে হয় আমাদের খুঁজে বের করার সময় এসছে। এই সমস্ত কার্যক্রমের জন্যই আমার মনে হচ্ছে যেন এই অস্থিতিশীলতাকে আরো বাড়িয়ে এমন একটা পর্যায়ে নেওয়া যে দেশের এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করতে সক্ষম না, সুতরাং আমাদের একটা অন্য পর্যায়ে যেতে হবে। যে পর্যায়টা আমি মনে করি প্ল্যান সি বা অরিজিনাল প্ল্যান বি ছিল, সেটাই আবার ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে সেনা শাসন। আমার মনে হয় না জনগণ এবার যথেষ্ট সচেতন আছে, তারা কোনো অবস্থাতেই ওই পদ্ধতিটা মেনে নিবে না। দেশবাসী জানে যে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কারা এখন নিয়ন্ত্রণে আছে। সেনাবাহিনীর নিম্ন পর্যায়ের সকল অফিসার এবং সৈনিকবৃন্দ কিন্তু দেশপ্রেমী, কোনো সন্দেহ নাই। অল্প কিছু, সামান্য কিছু আছে যারা এই পূর্বে সরকারের সাথে সম্পৃক্ত ছিল, এবং তারাই চিন্তিত, তারাই যে কোনো মূল্যে ক্ষমতাটাকে ধরে রাখতে চায় বিধায় এই সমস্ত কার্যক্রম করছে। মেজর রেজা, আপনার কাছে মানে কি মনে হচ্ছে এই যে ব্রিগেডিয়ার হাসান নাসির যে কথাগুলো বলছিলেন যে সেনাবাহিনীর ভিতর থেকে সেনা শাসনের একটা পায়তারা চলছে, মানে আমি যদি আমার প্রথম কথার সাথে এটাকে যোগ করি, বিষয়টা এরকমই হচ্ছে কিনা সেনাবাহিনী একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেটা তৈরি করে তারপরে তারা জরুরি অবস্থা জারি করে সেনা শাসনের দিকে যেতে চাচ্ছে, অর্থাৎ ইচ্ছাকৃত গোয়েন্দা যে তৎপরতা সেটা চালানো হচ্ছে কিনা? এটা অ্যাকচুয়ালি ধন্যবাদ সকল দর্শক এবং আমার সাথে যারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকচুয়ালি হাসান নাসির স্যার যে কথাটা বলছেন, স্যারের আসলে নিজস্ব একক বিশ্লেষণ। আপনার সাউন্ড একটু কম শোনা যাচ্ছে মনে হচ্ছে, একটু চেক করবেন নাকি? এখন ঠিক আছে? হ্যাঁ, কিছু বেটার। ওকে না? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি হাসান নাসির স্যার যে কথাটা, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার যে কথাটা বললেন, স্যার তো অ্যাকচুয়ালি স্টেটমেন্ট, অ্যাকচুয়ালি এটা তো অনেক বড় একটা ব্যাখ্যা আছে। স্যার অবশ্যই চিন্তা ভাবনা বিশ্লেষণ করে কথাটা বলেছেন, তবে এটা আমি সেটা জানি না স্যার কি ধরনের চিন্তা ভাবনা থেকে বলছেন, বাট আমার কাছে এটা একদম ডাইরেক্টলি আমি দ্বিমত পোষণ করছি না, বাট আমার কাছে বিষয়টা একটু অন্যরকম হতে পারে মনে হয়। কারণ হচ্ছে এই কথাটা বলার পূর্বে আমি আরেকটা বিষয় একটু বলে নিতে চাই, যেটা পরে ভুলে যেতে পারি। যেমন এই যে লেফটেন্যান্ট জেনারেল মইনুল, তাকে যে এয়ারপোর্টে আটকানো হলো, আমি লেফটেন্যান্ট জেনারেল মইনুলকে নিয়ে মনে আছে কিনা, আমরা গত শোতে কিন্তু তার কথাটা আমি মেনশন করেছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার। এবং তারপরেই কিন্তু অনেক মানুষের টনক নড়েছে, বিশেষ করে যখন আমাদের রাওয়ার ইলেকশন হলো, সেখানে জেনারেল কামরুজ্জামান তিনি এসে একটা সময় প্রকাশ করে আমাকে এভাবে হাত ধরেই বললেন যে এই নামটা কেউ নিচ্ছিল না, এবং তুমি ইলিয়াস হোসেনের শোতে বললা, আমরা সত্যি খুব খুশি হয়েছি যে এই ব্যক্তি অনেক বড় একজন অপরাধী, কিন্তু তার নামটা কেউ নেয়নি। এই মইনুল হোসেন, সিম্পল একটা কথা দিয়ে বলি, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার তিনি কিন্তু ব্রিগেডিয়ার, এবং তিনি কিন্তু তদন্ত কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এত পরিশ্রম করলেন, তদন্তের জন্য এত কষ্ট করলেন, তিনি ব্রিগেডিয়ার হয়ে গেছেন। কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল মইনুল, সে কিন্তু ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হয়ে গিয়েছেন। তো তিনি সুবিধাভোগী না হলে তিনি কিভাবে লেফটেন্যান্ট জেনারেল হলেন? আর হাসান নাসির স্যার বঞ্চিত না হলে তিনি কেন ব্রিগেডিয়ার থেকে গেলেন এত কষ্টের পরে? ওয়াই হি ইজ নট প্রমোটেড? তো বিষয়টা হচ্ছে কি, এই ব্যক্তি ভেগে যাচ্ছিলেন, তাকে আমাদের অনেকগুলো অফিসার ওখানে যেয়ে তাকে সেখানে আটকানো হয়, এবং তিনি সেখানে অনেকটা সিনক্রেট করতে চাচ্ছিলেন। পরবর্তীতে তার ফ্যামিলিকে ছেড়ে দেওয়া হয়, ফ্যামিলি কানাডা চলে যায় এবং ওনাকে ওখান থেকে ফেরত আনা হয়। অ্যাকচুয়ালি অ্যারেস্ট কি অ্যাকচুয়ালি এই ধরনের সিনিয়র র্যাঙ্কিং অফিসারদের ক্ষেত্রে সাধারণত এটা মানে তার দিকে তাকিয়ে না, প্রতিষ্ঠানের সম্মানের দিক তাকিয়ে, সেনাবাহিনীর প্রতি সম্মান দেখানোর জন্য সাধারণত এই ধরনের সিনিয়র র্যাঙ্কিং অফিসারদেরকে একটু স্পেস দেওয়া হয়, যেটা আপনি ফেরত চলে যান। এটা অ্যাকচুয়ালি অ্যারেস্টের চেয়ে আমি মনে করি কোনো অংশে কম না। যাই হোক, আর মূল উত্তরে ফিরে আসি আমি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে অ্যাকচুয়ালি সেনাবাহিনী যে এরকম একটা সুযোগ খুঁজছে, এটা আমি স্বীকার করবো না। কারণ হলো, আমি কিছুদিন আগে আমাদের সেনাপ্রধানের একটা স্টেটমেন্ট জানি, তিনি একটা জায়গায় উনি খুব কনসার্ন প্রকাশ করছিলেন যে আমাদের সেনাবাহিনী দীর্ঘদিন বাইরে থাকলে আমাদের সেনাবাহিনীর ডিসিপ্লিন অনেক কিছু নষ্ট হয়ে যায়, আমাদের সেনা অফিসারদের তথা সেনা সদস্যদের বৈষয়িক বিষয় সম্পৃক্ততা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে সেনাপ্রধান কিন্তু বর্তমানে চাচ্ছেন না যে সেনাবাহিনী দীর্ঘদিন বাইরে থাকুক। সো সেনাবাহিনী ওই রকম কিছু একটা করতে যাওয়া মানে সেনাবাহিনী আরো উল্টা ফাঁদে পা দিয়ে সেনাবাহিনীকে আরো নষ্ট করা হবে। তো সেই ধরনের মানে ওইরকম কিছু চাইলে সেনাবাহিনীকে তো সম্পৃক্ত হতে হবে, সেনাবাহিনীর সম্পৃক্ততা বর্তমানে চাই আরো বেশি বাড়াতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা কি, সেনাবাহিনীর অভ্যন্তরে এখনো কিছু পারপিট্রেটরস ক্রিমিনাল আছে যাদেরকে এখনো বের করা হয়নি, যে ব্যক্তিগুলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে এখনো ওই জিয়াউল আহসান,
তারেক সিদ্দিকী এবং তাদের মতো যারা এই যে টপ কোয়ালিটির বা টপ লেভেলের মাফিয়া টাইপ যেসব জেনারেলরা ছিলেন, এই পারপিটেটরদের তারা ছায়া হিসাবে কাজ করে যাচ্ছেন। তো আপনি আওয়ামী লীগকে পুরোপুরি ভাবে আপনি বিতাড়িত করবেন না, আওয়ামী লীগের ছত্র ছায়াকে পুরোপুরি মুক্ত করে, মানে ছত্র ছায়া মুক্ত করবেন না, সেখানে তো নাশকতা হবেই। আপনি এখানে তো আজকে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করছে এটা কম, ইউ নট বিলিভ, আমি এই কথাটা আরো 15-20 দিন আগে আমাদের অনেকগুলো অফিসার আমরা এক জায়গায় হয়েছিলাম, সেখানে আমি নিজে বলেছিলাম যে এই এরকম নাশকতা ঘটতে যাচ্ছে। এবং আজকে সকাল যখন এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘটনা ঘটলো, আমি নামটা মেনশন করি বলি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সুরক্ষা বিভাগের পুলিশ 1-এর উপসচিব আবু সাইদ, ওর সাথে আমার কথা হচ্ছিল, আমার স্কুলের কাছে ছোট ভাই। তো আমি তাকে একদম ঘটনা শুনে আমি ওকে জাস্ট এইভাবে বলছি যে আই এম শিওর, আমি তোমার কাছে কোনো ঘটনা শুনি নাই, কিছু জানি না, বাট আই এম শিওর এটা একটা স্যাবোটাজ, এটা পরিকল্পিত কোনো একটা ষড়যন্ত্রমূলক কিছু। সে বলছে ভাই এখনই কি এটা বলা যায়? আমি বললাম হ্যাঁ এটাই হয়েছে, তুমি খেয়াল করে দেখো। এন্ড পরবর্তীতে আমরা স্টেটমেন্টে জানতে পাচ্ছি যে হ্যাঁ এরকম কিছু একটা ধারণা করা হচ্ছে। সো এটা কেন আমি এটা অ্যান্টিসিপেট করেছিলাম, কারণ এখানে আমার ধারণা মতে, আমি 1 সপ্তাহ আগে এটা নিয়ে কয়েক জায়গায় বলেছি যে এখানে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন হাই ভ্যালু টার্গেট আছে, মানে কেপিআই গুলো আছে, যেমন বিভিন্ন মিনিস্ট্রি, ব্যাংক, বা তারপরে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেমন বিভিন্ন সংস্থাগুলো বা বৈদেশিক যে হাই কমিশন গুলো, এম্বাসি গুলো, এইরকম কেপিআই গুলোতে একটা নাশকতা করা হবে। তারপরে বিভিন্ন সুউচ্চ ভবনগুলোতে কিন্তু অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা আছে। তারপরে আমাদের বিভিন্ন বিদেশিরা যেসব রেস্টুরেন্টগুলোতে যায়, ওইসব রেস্টুরেন্টগুলোতে নাশকতা ঘটানোর সম্ভাবনা আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন যাতে এখানে আসে। তো এই নাশকতা ঘটানোর এই সুযোগ কে তৈরি করে দিয়েছে? আমরা দিয়েছি। এবং এখন ওই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা যে ঘটনাটা, সেই ঘটনাটা কিভাবে বাংলাদেশে কিভাবে হয়েছিল, এই ঘটনাটার সময় কিন্তু আমরা, যাই ওইটা আসলে অন্যদিকে প্রসঙ্গটা চলে যাবো, ওই বিষয়ে বলবো না। তো বাংলাদেশে অনেক বড় বড় 21শে আগস্ট টাইপ ঘটনা আছে, যেই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি একরকম, বাস্তবে ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি আরেকটা, যেটা আমরা আজও জানি না। এই সময়ে কিন্তু তা না, এই সময় পরিষ্কার আমরা বুঝতে পারতেছি এই মুহূর্তে কারা ঘটনা ঘটাইতে পারে, আমাদের দেশের এই মুহূর্তে কারা নাশকতা করতে পারে। এটা করতে পারে একমাত্র আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ কাদের সহযোগিতা করবে? আমরা সেই প্রতিবেশী দেশকে দেখতে পাচ্ছি তারা কি স্টেটমেন্ট দিচ্ছে, পরিষ্কার ভাবে আমরা তাদের ভূমিকা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কেন এই ক্রিমিনালদেরকে এখনো কেন আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি না? এখনো কি করে এই ব্যক্তিগুলো এই একই জায়গায় থাকতে পারে? অ্যাকচুয়ালি সেনাবাহিনী বা আরেকটা কথা, গোয়েন্দা প্রধান, এখানে গোয়েন্দা প্রধানকে একা আমি এখানে মেনশন করবো কেন? একা গোয়েন্দা প্রধান কি করতে পারে বাংলাদেশে? কিন্তু এখানে তার বাইরে আমাদের যে বেসামরিক, শুধু সামরিক বাহিনী বাদ দিলাম, বেসামরিক প্রতিষ্ঠানগুলো যারা, এটা পুরোপুরি কি অ্যাকচুয়ালি স্বাধীন হয়েছে? বিভিন্ন মিনিস্ট্রিগুলোতে যে আমাদের কম বয়সী উপদেষ্টা যারা আছে, এদেরকে এখনো বিভিন্ন আমলারা চালাচ্ছে। আমাকে সেদিন একজন জয়েন্ট সেক্রেটারি বলতেছিল যে ভাই বিশ্বাস করবেন না, যে এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি উপদেষ্টাদেরকে যা বোঝানো হচ্ছে তারা তাই করতেছে, কারণ একটু তাদের তো অভিজ্ঞতা নেই। এই যে উপদেষ্টাদের নিয়োগ করা হয়েছিল, তাদের কয়জনের ব্যুরোক্রেটিক প্রসেসটা খুব ভালোভাবে জানেন। এই যে রেজনা যিনি আছেন, তাকে নিয়ে একসময় বিএনপির কয়েকজন নেতা বলছিলেন আর আমার খুব ঘনিষ্ঠ মানুষ, উনি খুব ভালো কাজ করবেন। সেই বিএনপি নেতা গতকালকে আমাকে, যিনি প্রশংসা করেছেন, তিনিই গতকালকে বলছিলেন ভাই অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কেন? এই রেজনা উনি তো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে উনি মনে হয় ভারতের উদ্দেশ্য ফুলফিল করছেন, ওনার ভূমিকা সবকিছু আমাদের রাষ্ট্রের স্বার্থে বা আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা আশা করেছিলাম তা তো হচ্ছে না। তারপরে আরো একজন উপদেষ্টা আছেন, আমি যিনি কয়েক জায়গায় আওয়ামী লীগের লোকজন পদায়ন করেছেন, আমি নাম নেই, আদিলুর রহমান, উপদেষ্টা আদিলুর রহমানের নামটা কেউ নেয় নাই। আদিলুর রহমান সম্পর্কে এই যে আমি আসিফ নজরুলকে নিয়ে একটা করা হয়েছিল, আসিফ নজরুল কিন্তু অনেক বিষয় আছে, বাট আসিফ নজরুলের নাম নিয়ে আমি আরেকজনকে কিন্তু বাঁচিয়ে দিয়েছি। সেটা কি? আসিফ নজরুলকে যখন এই মুস্তফা সরোয়ার ফারুকী নিয়ে তাকে যখন এখানে জড়ানো হয়, এখানে অন্যতম কারিগর ছিল এই আদিলুর রহমান। আদিলুর রহমান কিন্তু এই জায়গায় মুস্তফা সরোয়ার ফারুকী যখন উপস্থাপন করা হয়, সেখানে আমি নিজে আসিফ নজরুলের কাছে এই প্রশ্নটা করেছিলাম যে আপনি কি এই ইয়াকে মুস্তফা সরোয়ার ফারুকীর নাম প্রস্তাব করেছিলেন? আসিফ নজরুল তখন বলেছিল যে যখন রেজওয়ানা এবং আদিলুর রহমান এরা যখন তার নামটা নিয়েছিল, আমি তখন অবাক হয়ে বলেছিলাম মুস্তফা সরোয়ার ফারুকী, মানে সে অবাক হয়ে অনেকটা মানে সারপ্রাইজ হয়ে তিনি কথাটা মেনশন করেছিলেন। তার মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা অনেক ক্ষেত্রে আমরা একজন দুইজন অপরাধীর নাম নিলে বা একজন দুইজন সন্দেহভাজন ব্যক্তির নাম নিলে অনেক
প্রকৃত অপরাধীরা কিন্তু ঢেকে আড়ালে পড়ে যাচ্ছেন। এই আদিলুর রহমান নামটা কিন্তু কেউ নিচ্ছে না। এবং ওনার আরো কয়েকটা বিষয় আছে, আমি বলতে গেলে সময় নষ্ট হবে। আরো অনেকগুলো ব্যক্তি যারা আওয়ামী লীগের তারেক সিদ্দিকীর ডান হাত ছিল, তার সময় নিয়োগ প্রাপ্ত, সেই সব ব্যক্তির এক্সটেনশন করছেন, সেই সব ব্যক্তিকে উনি নিয়োগ দিয়েছেন, এই আদিলুর রহমান, কিন্তু তার নামটা কিন্তু আমরা কেউ নিচ্ছি না। তো আমাদের এখানে উপদেষ্টাদের মধ্য থেকে এখানে 1-2 জন বাদে অধিকাংশ উপদেষ্টা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা বিভিন্ন মানুষকে শেল্টার দিচ্ছেন। তাদের কাছে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু কর্মকর্তা তদবির করছেন, লিয়াজও করতেছেন, তারা সেই লিয়াজও শুনে তাদেরকে পদায়ন করছেন অথবা তাদের এক্সটেনশন দিচ্ছেন, তাদেরকে টিকিয়ে রাখছেন। সো আমরা এখনো সময় আছে, যদি বড় ধরনের নাশকতা থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই সত্যিকার অর্থে, তাহলে আমাদের উচিত অতি দ্রুত বিভিন্ন জায়গায় একদম রেডিক্যাল পরিবর্তন আনা। আমাদের এখন পর্যন্ত আমরা পুরা গোয়েন্দা সংস্থা থেকে পুরনো লোকগুলোকে সরাতে পারেনি। আমাদের গোয়েন্দা সংস্থার ডিজি চেঞ্জ হয়েছেন, কয়েকজন ডাইরেক্টর চেঞ্জ হয়েছেন, এখন অনেক কর্মকর্তা চেঞ্জ হয়নি। আমি ধন্যবাদ জানাই র্যাবের অতিরিক্ত ডাইরেক্টর অপারেশন এডিজি অপারেশন কর্নেল ইফতেখার, তাকে আমি ধন্যবাদ। উনি দায়িত্ব নেওয়ার পরে আমি এই একজন লোককে দেখেছি যে র্যাবের সব সিও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের পদগুলোর জন্য উনি নিজে পার্সু করে সেই র্যাবের পরিবর্তনটা ঘটাইছেন, যেটা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে করা হয়নি। বাট এখন র্যাবের তো অতটা ক্ষমতা নেই, র্যাবের পরিবর্তন আসলে খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি। কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে পরিবর্তন জরুরি, যেমন সংস্থাপন মন্ত্রণালয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু সেই সংস্থাপন মন্ত্রণালয় এপিডি থেকে শুরু করে সচিব থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা যারা আছেন তাদের কয়জন আমাদের জন্য রিলায়েবল? ভূমি মন্ত্রণালয় এখন অনেকগুলো জায়গায় অনেকগুলো লোক আছে, কয়েকজন ডিসি আছেন। মুন্সিগঞ্জের ডিসি, আমি একদম নাম স্পষ্ট করে বলি, মুন্সিগঞ্জের ডিসির ব্যাপারে পরিষ্কার কথা আছে যে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী এবং তিনি ঘন ঘন গোপালগঞ্জ যাইতেন, এই টুঙ্গিপাড়া যে সেখানে বিভিন্ন জনের সাথে তদবির করতেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের কথা বলে ওখানে লিয়াজও করে বেড়াইতেন। তিনি মুন্সিগঞ্জের ডিসি হিসেবে এখন আছেন এবং এই মুন্সিগঞ্জের ডিসিকে কোন একজন উপদেষ্টা সরাসরি তাকে প্রোটেক্ট করছেন, কেউ এই কথা বলছেন না। এবং এই মুন্সিগঞ্জের ডিসি সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু তাকে কেউ সরাইতে পারছেন না, কারণ একজন উপদেষ্টা সরাসরি তাকে টিকিয়ে রাখছেন। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসি আছেন বা এসপি আছেন, বিভিন্ন কর্মকর্তা আছেন, তারা কিন্তু কোনো না কোনো উপদেষ্টাকে ধরে ম্যানেজ করে চলে যাচ্ছেন। তখন ওই উপদেষ্টা কি বলছেন, আমাদের তো একটু দক্ষ লোক দরকার আছে, শুধু সৎ লোক খুঁজলে হবে, শুধু নিরপেক্ষ আমি বিরোধী খুঁজলে হবে, আমাদের দক্ষ লোকের প্রয়োজন নেই। উনি দক্ষতার নামে একজন বদমাশকে ওখানে বসিয়ে রাখছেন, যিনি এই আমাদের দেশ বিরোধীদেরকে শেল্টার দিচ্ছেন, কোনো করা হচ্ছে না। আবার এখানে কিছু বিষয় হচ্ছে কি, আমরা অনেকের ত্রুটি ধরি, যেমন কথা আমি হাসান আসিফ স্যার এখানে আছেন, যা সে এখানে কতগুলো ভিকটিম অফিসারদেরকে নিয়ে কাজ করেছিলেন, অফিসারদেরকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন, তার কাজকর্মে ত্রুটি থাকতে পারে। আমি নিজেও হাসান আসিফ স্যারকে কয়েকটা বিষয় অবজারভেশন দিয়েছিলাম, স্যার এই ব্যক্তিকে একে রাখে না, ওকে রাখে না, এই বিষয় করেন, সেটা তার ভুল, আমি তার সামনে বলবো। তাই বলে তার যে এফোর্ট, তিনি এতগুলো অফিসারকে নিয়ে এই স্ট্রং ড্রাইভ দিলেন, সেটা তার প্রসেসগত ত্রুটি থাকতে পারে, কিন্তু তার ইন্টেনশনটা তো আসলে পবিত্র ছিল। এই ভিকটিম অফিসারদের জন্য তো তিনি আসলে চেয়েছিলেন যে তাদের হয় পদায়ন করা হোক, প্রমোশন দেওয়া হোক, অথবা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। কিন্তু এই যে দৌড়াদৌড়ি করলেন, এখন পর্যন্ত কিন্তু একটা রেজাল্ট আমি দেখতে পেলাম না। তার মানে কি বিষয় কি দাঁড়ালো, যে একটা ভিকটিম মিলিটারি অফিসার, একজন অফিসার এখন পর্যন্ত তার যোগ্য বা তার ডিজার্ভিং যে তার কম্পেনসেশন বা তাকে অন্তত রেকগনাইজ করা, এটাও হয় নাই, একজনও না। এই একটা বিষয় পরিষ্কারভাবে রিফ্লেক্ট করে যে আমাদের অর্জনটা কোথায়। আমরা আসলে আমাদের যে ফান্ডামেন্টাল অ্যাচিভমেন্ট, এটা 5ই আগস্টের পরে আমরা করতে পারি নাই। প্রথমে ভাবে অনেক কথা আসলো, অন্তত প্রথম আলোকে যেটা সরি মেসেজটা দেওয়া হইতে পারেনি, একটা বার্তা দেওয়া হইতে পারেনি, প্রথম আলো একটা ব্যাখ্যা চায়নি যে আপনারা এটা কেন করেছিলেন। বা আমাদের যে বিভিন্ন ব্যক্তি নিয়ে বিভিন্ন জায়গা নিয়ে যত আলোচনা সমালোচনা মিডিয়াতে হচ্ছে, কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি। ইলিয়াস হোসেন, পিনাকি, কনক সরোয়ার, আমাদের মুস্তাফিজা, আমরা অনেকগুলো মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলে আসতেছি, এই ব্যক্তিগুলোর সমন্বয়ে কিন্তু একটা কমিটি হোক, এদের একটা অ্যাডভাইজারি প্যানেল হোক, তাদেরকে কোনো একটা জায়গায় কিন্তু এই সরকার অন্তত একটা মিটিং এ ইনভাইট করতে পারতো, অন্তত কিছু একটা করতে পারতো। আসিফ নজরুলের এই অর্জন কি শুধু এই গভর্নমেন্টের সাথে যারা গভর্নমেন্ট বডিতে যারা বসেছেন, এটা কি তাদের হবে না? আমরা একটু ইয়ের কাছ থেকে আসি, শাকিলের কাছ থেকে আসি। শাকিল হচ্ছে আমাদের বিটিআর এর একজন সদস্য, তার ছেলে, তো সুবেদার ছিলেন উনি এখনো জেলখানায় আছেন।
তো জেলখানা থেকে কবে বের হবেন সেটা আমরা জানি না, এবং সেখানকার আইনি প্রক্রিয়াগুলো কি সেটাও এখনো পর্যন্ত পরিষ্কার না আসলে সরকার কি চাচ্ছে। তো শাকিল, মানে কি অবস্থা সবশেষ 9 তারিখে বোধহয় পরবর্তী শুনানি আপনাদের জানুয়ারি? আগামী জানুয়ারি 9 তারিখ বিস্ফোরক মামলা শুনানি আছে। আসলে গত 16 বছরে আমরা কোনো বিচার পাই নাই, এবং আপনারা বিভিন্ন মিডিয়া এবং যে আমাদের সম্মানিত স্যাররা আছেন, হাসান নাসির স্যারের অনেকগুলো কথার মাধ্যমে ফুটে আসছে যে এই পিডিআর এর যেই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সেটা একটা দেশি বিদেশি ষড়যন্ত্র বা অনেকগুলো মহলের দ্বারা এটা সংঘটিত হয়েছিল। আর এই বিচার প্রক্রিয়াটাতে আসলে অনেকভাবেই প্রভাবিত করা হয়েছে। আমরা এখনো প্রায় 5 শতাধিক বিডিআর সদস্য, আমাদের বাবারা প্রায় 800 বিডিআর সদস্য এই বিস্ফোরক মামলার কারণে ঝুলে আছে। সবচেয়ে মজার বিষয় হলো যে 2009 মামলার পরে হত্যাকাণ্ড এবং বিস্ফোরক মামলা দুইটা একসাথেই মামলা হয়েছিল, কিন্তু হত্যাকাণ্ডের মামলাটা 2013 সালে নিম্ন আদালতে রায় দিয়েছিল, সেখানে আমার বাবা খালাস পায়। কিন্তু 13 পর থেকে বিস্ফোরক মামলা শুরু হয় এবং এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই বিস্ফোরক মামলাটা চলমান রয়েছে এখন পর্যন্ত। তিনি হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরেও এই শুধুমাত্র বিস্ফোরক মামলার কারণে তিনি মানে বেরোতে পারতেছেন না। গত 16 বছরে আমরা বিভিন্ন সময় জামিন আবেদন করেছি, আমাদের কোর্ট কেউ শুনে নাই। গত 4 মাসেও আমরা এর সুরাহা পাই নাই। গত 7 নভেম্বর আমাদের কোর্টের ডেট ছিল, কিন্তু সেদিনের অজুহাত ছিল কোর্টের যে এটা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে অস্থায়ী আদালতের আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বিচার কার্যটা পরিচালিত হইতো গত 16 বছর। এখন আলিয়া মাদ্রাসা নিয়ে সরকার পক্ষের সাথে একটা ঝামেলা আছে, সেই কারণে তারা কোর্টটা প্রস্তুত করতে পারে নাই। এখন এই দায়টা কি এই নিরীহ বিডিআর সদস্যদের, যে কোর্ট প্রস্তুত করতে পারে নাই তার জন্য জামিন শুনানি হচ্ছে না। 16 বছরে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় নাই, এটা বিস্ফোরক মামলা। খালাস পাওয়ার পর আমি জামিন পাচ্ছি না, এটা আমার তো ন্যায্য অধিকার। এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আগামী জানুয়ারি 9 তারিখে জামিন শুনানির দিন ধার্য আছে। আদৌ জামিন শুনানি হবে কিনা সেটাও আমরা জানি না, কেননা এখন পর্যন্ত ওই প্রজ্ঞাপনটা বহাল আছে এবং প্রজ্ঞাপনের কথা অনুযায়ী আলিয়া মাদ্রাসায় কোর্ট বসবে, কিন্তু আলিয়া মাদ্রাসা এখন পর্যন্ত প্রস্তুত না। তার মানে আগামী 9 তারিখে শুনানি হবে কিনা সেটা আমরা জানি না। তাহলে যদি জামিন শুনানি না হয় বা যদি আবার একই অজুহাত দেখানো হয়, তাহলে এই যে মানুষগুলো প্রতিনিয়ত জেলখানায় মানবতর জীবনযাপন করছে। আমার বাবার বয়স 70-এর কাছাকাছি। 2009 সালে তার চাকরির বয়স আর মাত্র 1 বছর ছিল। 2010-এ তিনি রিটায়ার করতেন। তিনি খালাস পাওয়ার পরেও জামিন পাচ্ছেন না। অনেকে সাজা শেষ হয়ে গেছে, অনেককে গণবিচারের মাধ্যমে, এটা একটা ঢালাও বিচারের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসলে কতটুকু যৌক্তিক অযৌক্তিক এগুলো আসলে কোর্টের বিষয়। কোর্ট এবং যেহেতু কোনো তদন্তের একটা তদন্ত কমিশন হয়েছে, সেইটার মাধ্যমে অনেক কিছু উঠে আসবে। কিন্তু আমাদের দাবি অন্তত এই আগামী জানুয়ারি 9 তারিখে যে কোর্টটা আছে সেই কোর্টে যেন প্রত্যেকটা বিডিআর সদস্যকে মুক্তি দেওয়া হয়, নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়। এই কারণে এই ষড়যন্ত্রের সাথে বিডিআররা জড়িত ছিল না, তাদেরকে ষড়যন্ত্রের ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে, এখনো তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে। তা আমরা চাই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাননীয় উপদেষ্টা, আইন উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ে যত জায়গা আছে, অথরিটি, যত রকমের অথরিটি আছে, তাদের কাছে আমাদের একটাই আবেদন, এই মানুষগুলোকে মুক্তি দেন। সরকারের পক্ষ থেকে কি আপনার সাথে বা আপনাদের এই পরিবারগুলোর সাথে কিংবা আপনাদের আইনজীবীর সাথে কোনো মানে যোগাযোগ করা হচ্ছে বা কোনো আগাম কোনো বার্তা দেওয়া হচ্ছে কিনা? যে না, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ করা হচ্ছে না। আমাদের আইনজীবী যারা আছেন তাদের সাথেও কোনো যোগাযোগ করা হচ্ছে না। সত্যি বলতে কি, একটা কোর্ট যে হবে, আমরা গত 4 মাসে যে 4টা কোর্ট গেছে, সেই 4টা কোর্টেও এই একইভাবে অবহেলা শিকার হয়েছিলাম। 2টা কোর্টে পাবলিক প্রসিকিউটর ছিলেন না। পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার পরে পাবলিক প্রসিকিউটররা বললেন যে তাদের নথিপত্র পড়ার জন্য আরো সময় লাগবে। 4র্থ কোর্টে, অর্থাৎ গত 7 নভেম্বর যে কোর্টটা ছিল, সেখানে ওই যে অস্থায়ী আদালতের প্রজ্ঞাপনের অজুহাত দেখিয়ে এবং সিকিউরিটির অজুহাত দেখিয়ে কোর্টটাকে জামিন শুনানি শুনেন নাই। তাহলে আদৌ তারা কোর্ট প্রিপেয়ার করতে পারবে কিনা, এতগুলো আসামিকে নিয়ে আসবে কিনা, যেহেতু 800 জন আসামি একটা বিস্ফোরক মামলায়। সবচেয়ে আরো অবাক করার বিষয় হচ্ছে, এখানে প্রায় হত্যা মামলা এবং বিস্ফোরক মামলার তদন্ত একটাই হয়েছে। অর্থাৎ হত্যা মামলার যে তদন্ত, সেই যেই তদন্ত আব্দুল আকন্দ সাহেব করেছিলেন, ওইটা দিয়েই আবার বিস্ফোরক মামলার তদন্ত করা হয়েছে, রিপোর্ট হয়েছে। এবং হত্যা মামলার যে সাক্ষী, বিস্ফোরক মামলাতেও একই ব্যক্তি সাক্ষী।
তাহলে আমার বাবা যদি হত্যা মামলায় খালাস পায়, তাহলে বিস্ফোরক মামলাতে তার যদি এটা আইনের বিষয়, তবে আমি একটু বিশ্বাস রাখতে পারি যে ইনশাল্লাহ তিনি মানে নির্দোষ প্রমাণিত হবেন। এবং আমার বাবার অপরাধ আসলে মানে আমি আমার বাবা একজন সেনাবাহিনী অফিসারকে জীবন বাঁচাতে সহযোগিতা করেছিলেন, এটাই মনে হয় আমার বাবার অপরাধ ছিল। তিনি মেজর আকরামুজ্জামান তৎকালীন 22 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মেজর ছিলেন। এখন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে তিনি সম্ভবত অবসর গ্রহণ করেন। আকরামুজ্জামান তাকে তার জীবন বাঁচাতে আব্বুর রুমে 2 দিন তাকে আব্বু ইউনিফর্ম দিয়ে তাকে সহযোগিতা করেছেন এবং তাকে বাঁচাতে সহযোগিতা করেছেন এবং তাকে তার পুরো সময়টাকে তাকে সহযোগিতা করে জেল গেটে পৌঁছে দিয়ে আসেন। এটাই মনে হয় আমার বাবার অপরাধ ছিল। আব্বু পিপিএম প্রাইজ পেয়েছিলেন। আব্বু মনে হয় এই উপাধিগুলোই মনে হয় অপরাধ ছিল। আমি জানি না আমরা আপনারা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব 9 তারিখের পরিস্থিতি দেখি। আমরা মনে হয় 9 তারিখের আগে আরেকটা প্রোগ্রাম করতে পারি আপনাদের পরিবারদেরকে নিয়ে, আপনাদের আইনজীবীকে নিয়ে, দেখি কি করে। যদি না হয় তাহলে 9 তারিখের পরে আপনাদের সাথে আমার যেমনটা কথা হচ্ছিল যে একটা বৃহত্তর একটা আন্দোলনের দিকে আপনাদেরকে আমার মনে হয় যেতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে না ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা সেই প্রস্তুতি নেন। শাকিল, আপনি ভালো থাকেন। আমরা মেজর জেনারেল মোহাম্মদ হাসান নাসর আপনার কাছে আরেকবার যাই। স্যার, এই যে মানে যেটা মেজর রেজা বলছেন, সরি ব্রিগেডিয়ার জেনারেল, মানে উনি যেটা বলছিলেন রেজা ভাই, যে সব জায়গাতে আগের লোকজনকে বসিয়ে রাখা হয়েছে, মানে যেটা নিয়ে আমরা আজকে এই 6 মাস ধরে একই কথা বলছি। এমনকি আমার সব শেষ ডক্টর আসিফ নজরুলকে নিয়ে রেজা ভাই যেটা বললেন যে উনি বলেছেন উনি কিছুই জানেন না একদম। উনি মানে নাট্য পরিবারগুলোর সাথে ওনার সম্পৃক্ততা বেশি, তো নাটক খুব ভালো পারেন, অভিনয় খুব ভালো পারেন। অভিনয় করে রেজা ভাইরে একটু বলছে, রেজা ভাই বিশ্বাস করে ফেলছে। রেজা ভাইয়ের সাথে এটা নিয়ে আমার আগেও কথা হয়েছিল। যাই হোক, তো ওনার বিষয় হচ্ছে ওনার যে ব্যক্তিগত সহকারী পিএস যিনি, সেই পিএস হচ্ছে এবিএম খায়রুল হকের পিএস। আমি কিন্তু সেটা বলেছি, এবং তার বান্ধবীকে, সেই বান্ধবী দিয়ে কিভাবে তাকে জড়িয়ে রেখেছে চারদিক থেকে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু উনি গিয়ে মিডিয়াতে গিয়ে বলেন ইলিয়াস আমাকে নিয়ে কি বলে, হাস্যকর এই সেই। আরে ভাই, আমি তো কিছু মানুষের নাম বলেছি, কিন্তু কিছু ঘটনা বলেছি, সেই ঘটনাগুলো শোনেন। আপনি সেনাবাহিনীর সাথে মিটিং এ ছিলেন না, 3 তারিখ 4 তারিখ ছিলেন কি না ছিলেন, এখন কাজ করেন যেটা সেটা ঠিক করেন, সেটা করা হয়। একটু ইন্টারাপ্ট করি। এখানে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। এখানে কিন্তু আমি মানে আসিফ নজরুলকে নির্দেশ প্রমাণ করার জন্য কথা বলি, আমি বলছি যে আমি আপনি যেটা বলেছেন সেটাই বলছি। খুব ভালো মানুষ, ইদানিং দেখবেন উনি শুরুতে আলহামদুলিল্লাহ, শেষে ইনশাল্লাহ, মানে এই সারা কথাই বলেন না, বিশাল এক বুজুর্গ। ওনার চতুরতা হয়েছে, চতুরতা কি দরকার। যেমন চতুরতা, আমি আরেকটা গল্প আছে এখানে, যে খোদা বক্সকে যখন এখানে নিয়োগ দেওয়া হয় তখন এটা সত্য ঘটনা। এই বিষয়টা আমি সরাসরি এটাও আমি আসিফ নজরুলকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি এটা কিসের ভিত্তিতে, আপনি কেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি কেন ফোন করে তার নামটা প্রস্তাব করলেন? তখন সে বললো যে আমি প্রধান উপদেষ্টা আমাকে ডাকলেন, সেখানে তখন ওই আদিলুর রহমান, রেজওয়ানা আরো কয়েকজন ছিলেন। তো তখন প্রধান উপদেষ্টা বললেন যে তুমি উপদেষ্টাকে ফোন দাও। তো আসিফ নজরুল তার মোবাইল দিয়ে ফোনটা দিলেন ইয়েকে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর স্যারকে। ফোন দেওয়ার পরে তারপরে তাকে সে বললেন যে এরকম ব্যাপার, আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে খোদা বক্স জয়েন করবেন। তো মানে তাকে এইভাবে এটা বলা হয়। তো সে এটা নিয়ে যাই হোক, তো উনি খুব একটা কমফোর্ট ফিল করেন নাই, যেটা আমি জানতে পেরেছিলাম। তো কথা হচ্ছে কি, আসিফ নজরুলকে ফোনটা দিয়ে কেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করানো হলো? ফোনটা তো প্রস্তাব করছেন যে আদিলুর রহমান, তিনিই তো ফোনটা করতে পারতেন, কেন এটা করেননি? কারণ আদিলুর রহমান এখন সূক্ষ্ম একটা চতুরতার আশ্রয় নিয়েছেন যে নাম গেলে আসিফ নজরুলের নাম যাক, আমি কোথাও প্রকাশ্যে নাই। আমার কথা হচ্ছে কি, প্রকাশ্যে যারা ক্রিমিনালি করছেন তাদের চেয়ে বেশি ডেঞ্জারাস যারা লুকায়া ক্রিমিনাল। আপনার এই যে দুদক থেকে শুরু করে সবখানে শুনছি এই 3 জন একই সাথে মুভ করছেন। হ্যাঁ, একই সাথে গিয়ে কেন একজন আসবে, বাকি 2 জন কেন আসছে না? আরেকজনের বিষয় বলে রাখি, বাংলাদেশের আমার এই ভিডিও যারা দেখছেন আপনারা সবাইকে একটা মেসেজ দিয়ে রাখেন। মনির হায়দার হচ্ছে ওই জন্ম থেকে ডিজিএফআই এর সোর্স। পুলিশের যেমন সোর্স থাকে, এই মনির হায়দার হচ্ছে ডিজিএফআই এর সোর্স। আর মনির হায়দারের সোর্স আবার হচ্ছে গিয়ে শাহেদ আলম। তো মনির হায়দার এখন আসিফ নজরুলের মাধ্যমে, আপনারা এই গত 15-20 দিন আগে কর্নেল মুস্তাফিজের একটা ভিডিও দেখেছেন, সেই ভিডিওতে আলোচনাগুলো এসেছে। আমি সময় পাই নাই, যে কারণে এটা নিয়ে নতুন আলাদা কোনো ভিডিও করতে পারি নাই। এটা নিয়ে মানুষকে সতর্ক করা উচিত
যে মনির হায়দার কর্নেল মুস্তাফিজকে ডেকে নিয়ে গিয়েছেন নিউ ইয়র্কে এক নদীর পাড়ে, সেখানে গিয়ে তারপরে তাকে বুঝিয়েছেন, এই সরকার ক্ষমতায় থেকে যাওয়ার আগে অর্থাৎ 5 তারিখের আগের ঘটনা এটা, তাকে বুঝিয়েছেন যে ইলিয়াস হুসাইন এবং কনক সারোয়ার এই দুইজনকে বলেন, আপনি একটু বুঝায় বলেন, আপনি বললে বুঝবে, তারা যেন এই সরকারকে নিয়ে সমালোচনা করে এই ধরনের ভিডিও টিডিও না করে, কোনো কথাবার্তা না বলে, কি হবে এইসব করে, সরকার আসলে টিকেই যাবে, এই সরকারই থাকবে, কোনো কিছু করলে সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। অর্থাৎ এর আগে এই যে সাদেক হোসেন খোকার সাথে যেই মাহমুদুর রহমানের যে আপনার একটা ফোন রেকর্ড বের হয়েছিল যেটাতে মাহমুদুর রহমান ভাই জেল খাটলেন, সেই ফোন রেকর্ডের পেছনেও নাকি মনির হায়দার জড়িত। অর্থাৎ সে এই সাদেক হোসেন খোকা কিন্তু মনির হায়দারকে খুব পছন্দ করতেন। আমার কাছে এটা খুব অবিশ্বাস্য লাগছে। আমি কিন্তু তাকে অত্যন্ত মানে আমি সত্যি কথা এতদিন আমি তাকে ব্যক্তিগতভাবে যেহেতু চিনি, অনেকদিন ধরে চিনি, তাকে কিন্তু আমার আসলে মনির হায়দার যে ডিজিএফআই এর সোর্স এটা আমি বহু আগে থেকে জানি, সবাই জানে, এটা ডক্টর কনক সারোয়ার থেকে শুরু করে সবাই জানে, কিন্তু একদম ভেরিফাইড। এর ইয়েটা শুনেন, মানে প্রমাণটা শুনেন। আপনি জানেন, ওনাকে জিজ্ঞেস করবেন 2022 সাল 23 সাল ওই সময় আপনার আমার কিন্তু তার সত্যি কথা উল্টা মনে হয় না, সে বাংলাদেশে গিয়েছিল, আপনি জানেন সে বাংলাদেশে গিয়েছিল 2 বার, 22 এবং 23 2 বার বাংলাদেশে গিয়েছে, কোভিড এর পর গিয়েছে একবার। তো আমরা আসার পরে জিজ্ঞেস করার পরে সে বলতো আমি মাস্টার্স পড়ে তারপরে গিয়েছিলাম। এটা আপনি বলেন, এটা কোনো যৌক্তিক কোনো আপনার ব্যাখ্যা হইলো? যাবে আর এয়ারপোর্টে তারা ধরতে পারবে না, এই হচ্ছে তার ব্যাখ্যা। কিন্তু যেহেতু বিষয়টা প্রমাণিত হয়েছে এবং সে যেহেতু এত বড় ঘটনা ঘটাতে গিয়েছিল, আমাদের সাথে সে খুব ভালোভাবে চলে, কনক সারোয়ারের সাথেও দেখতাম কনক সারোয়ারের বাসার নিচে এসে দাঁড়ায় থাকতো, আমাদের এখানে এসে কথা বলতো। তো উনি আমাদেরকে আবার সরকারের পক্ষে নেওয়ার জন্য কর্নেল মুস্তাফিজকে ভাড়া করেন। এটা ভয়ঙ্কর ব্যাপার। মুস্তাফিজ ভাই যদি নাকি ওই সময় এটা কিছু একটা করতো, তাহলে তো আমরা নিশ্চয়ই অনেক কিছু হইতে পারতো, সে দেখা যেত আমাদের ক্ষতি করতে চাইতো বা জানি না। এইভাবে মনির হায়দার আরো কার ফোন রেকর্ড আপনার এই সরকারকে নিয়ে দেয়, আপনার ডিজিএফআই কে নিয়ে দেয়, এই ব্যাপারে ওনার সাথে যারা যারা চলাফেরা করেন তাদের সবাইকে বলবো খুব সাবধান হওয়ার জন্য। উনি 27-28 তারিখ 2 দিন ব্যাপী কর্মশালা দিয়েছেন একটা, সেখানে আবার ডক্টর ইউনূসও যাবেন নাকি মাঝখানে শুনলাম। যাই হোক, যারা যারা ওনার সাথে চলাফেরা করেন ওনার সাথে খুব সাবধানে চলাফেরা করবেন। মনির হায়দার, শাহেদ আলম, এদের হইতে সাবধান। জনাব ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের, আপনার কাছে যাই, যে প্রশ্ন করেছিলাম, আমরা মাঝখানে অনেক আলোচনা করে ফেললাম যে এই সরকারের ভেতরে আগের সরকারের সবাইকে রেখে আসলে কি দেশ শান্ত রাখা সম্ভব কিনা? আমি তো মনে করি কোনোভাবেই সম্ভব না। একটা জিনিস লক্ষণীয়, তত্ত্বাবধায়ক সরকার চালুর পর থেকে একটা রাজনৈতিক সরকার যখন তার ক্ষমতা হস্তান্তর করতো, তত্ত্বাবধায়ক সরকার এসে একটা পরিবর্তন করতো, এটাকে নিউট্রাল করার চেষ্টা করতো, এবং সেটা সব থেকে সাফল্যজনক যেটা হয়েছিল জাস্টিস লতিফুর রহমানের সময় যে চেঞ্জটা হয়েছিল। তারপরে আবার যখন যে রাজনৈতিক সরকার ক্ষমতায় এসছে, তারা আবার একটা পরিবর্তন নিয়ে আসে সরকারের সকল পর্যায়ে, সেটা ব্যুরোক্রেসি হোক, সামরিক হোক বা অন্যান্য সব পদবিতে। এবার হয়ে গেছে সব থেকে মানে অ্যাক্সিডেন্টটা এবার হয়েছে ব্যাপকভাবে, দুর্ঘটনা দুর্ভাগ্যজনক ভাবে। এবার আমরা দেখছি শুধু মাথাটা নাই, স্বৈরাচার গালি দিচ্ছি, স্বৈরাচারের মাথাটা পাঠাই দিচ্ছি, এমন না যে মাথাটা একেবারে নিরবিচ্ছিন্ন করে এটাকে অকার্যকর করেছি, আমরা শুধু মাথাটাকে স্থানান্তর করেছি বাংলাদেশ থেকে, এটা আর একটা দেশে আশ্রয় নিয়ে ওখান থেকে কাজ চালাচ্ছে। বাকি শরীর সম্পূর্ণ মেকানিজমটা দেশে রয়ে গেছে। এবং এই যে তত্ত্বাবধায়ক পর্যায়ে যে পরিবর্তন বা রাজনৈতিক পর্যায়ে এসে যে পরিবর্তনগুলো না হওয়াতে সম্পূর্ণ সেই স্বৈরাচারীর টিমটাই গত 15 বছর, এবং এবার খেয়াল রাখতে হবে, এবার গত সরকারের সময়সীমা ছিল 15 বছর, 16 বছর প্রায়। এই 16 বছরে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, যারা বিসিএস করে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তারা এখন ডিসি পর্যায়ে চলে গেছে, সামরিক বাহিনীতে তারা মেজর লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে চলে গেছে। এরা যদিও সৈনিকদের কারণে বা এদের অনেকের বিবেক বিবেচনার কারণে তারা জাতীয় স্বার্থকে বেশি সবার আগে বিবেচনা করছে বিদায়, বা তারা অতটা করাপ্টেড না, বা তারা রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্স না, ইনভলভ না, সেই জন্য তারা দেশের কথা চিন্তা করে 5ই আগস্ট তাদের সিদ্ধান্ত জানায় ঊর্ধ্বতনদেরকে, যার পরিপ্রেক্ষিতে আমার ধারণা সিনিয়ররা রিস্ক নিতে পারে নাই, না হলে অবশ্যই তারা হাসিনার পক্ষেই সিদ্ধান্ত নিত। কিন্তু জুনিয়র অফিসাররা বা সৈনিকরা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত হতে সমর্থন দেয়নি। এখন যেটা হচ্ছে, মাঠের থেকে কেন সেনাবাহিনীকে উইথড্র করার চেষ্টা হচ্ছে, আমি অবশ্যই একমত, বেশি দিন থাকলে তারা ইনভলভ হয়ে যায় পাবলিক অ্যাফেয়ার্সে এবং সেটা দুর্নীতিতে সম্পৃক্ত হয়। তার থেকেও যেটা বড় কারণ হচ্ছে, এই মাঠের ভিতরে ডিপ্লয়েড থাকতে
থাকলে যদি কোনো এমার্জেন্সি বা কোনো কিছু ঘোষণা করা হয় তখন আর সেনা সদরের নিয়ন্ত্রণ থাকে না। ক্যান্টনমেন্টের মধ্যে থাকলে তাদেরকে নিয়ন্ত্রিত অবস্থায় যেভাবে জেনারেল আজিজ ইলেকশনের সময় বেছে বেছে অফিসারদেরকে লিস্ট আউট করে তাদেরকে ডিপ্লয় করা হয়েছে, আর যাদেরকে সন্দেহজনক মনে করা হয়েছিল তাদেরকে কিন্তু ইলেকশন ডিউটিতে দেওয়াই হয় নাই। একটা গ্রুপ ছিল যাদের প্রমোশন সামনে রেখে তাদেরকে বলা হয়েছে যে তোমরা ইলেকশন ডিউটি করবা, তোমরা প্রমোশন পাবা, ঠিক মতো না করলে প্রমোশন পাবা না। এই ধরনের কার্যক্রমটা করে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে। কিন্তু এখন আমরা দেখছি কমপ্লিট ওই 15 ইয়ার সেট আপটা রয়ে গেছে। আমরা উপদেষ্টাদের দোষ দিতে পারি, অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কার্যক্রম, ব্যক্তিগত মতাদর্শতা, আমাদের আমরা যেটা জানি তার ইনফ্লুয়েন্সটা অবশ্যই থাকবে। কিন্তু তাদের চারিপাশে যারা আছে, যাদেরকে নিয়ে কাজ করছে, তারা যদি তাদেরকে মেনে নিয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো তারা স্বৈরাচারের দোষর। কিন্তু তাদেরকে যদি পরিবর্তনের কোনো চেষ্টা নাই করে তাহলে কিভাবে তারা সরকার চালাবে? তারা তো তাদের ওই মাথার ইনস্ট্রাকশনে চলছে। উপদেষ্টাদের আমি মনে করি বোঝা উচিত যে তাদের যদি স্বাধীনভাবে তাদের অবস্থান নিশ্চিত করতে হয়, কার্যক্রম চালাতে হয়, তাহলে তাদের টিমকে সেট আপ করতে হবে। এই বিষয়টা খেয়াল না করলে এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটতে থাকবে। একটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে সিকোয়েন্সে কাজগুলো হওয়ার কথা, মেজর রেজা যেগুলো বললেন, আজকে জুলকারনাইন সাহেব যেটা বলছে, এগুলো সব কিন্তু যে কোনো প্রেসি প্যাম্পলেটে আমরা পড়েছি কিভাবে কি কি কার্যক্রম করা হয়। টপ লিডারশিপকে অ্যাটাক করা হয়, অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ করা হয়, বিভিন্নভাবে আগুন জ্বালানো হয়। এগুলো সব ওই সিকোয়েন্স, তো এটা তো বলার প্রয়োজন নয়, আমি বই দেখলে বুঝতে পারবো যে কি কি সিকোয়েন্স আসতেছে। সেই জিনিসগুলো এখন অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে, বাট আমাদের ওইটার প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নাই। আমি যেটা আমার সকালবেলা যেটা অবজারভেশন দিয়েছি, 19টা ইউনিট গেছে, এর মধ্যে 9টা ইউনিট শুধু টিভিতে ফটো সেশন করছে রাস্তায় দাঁড়ায়। একটা সেক্রেটারিয়েট বিল্ডিং এ ফায়ার ব্রিগেডের গাড়ি কেন ঢুকতে পারবে না? আগুন নিভাতে এত সময় কেন লাগবে? সবাই খুব অত্যন্ত দৃঢ়ভাবে খুব সামর্থ্য দেখাচ্ছে। আমরা 1:52-তে খবর পেয়েছি, 1:54-তে 50-এ খবর পেয়েছি, 52-তে মুভ করেছি, 54-তে আমরা পৌঁছে গেছি, কিন্তু কেউ বলতেছে না যে আমরা প্রথম পানি স্প্রে শুরু করছি কখন। আগুন নিভাতে তো উপস্থিতি না, কার্যকর পানি বেশি ছিল স্যার, কাজের চেয়ে প্রয়োজন ছিল না। কয়টা ইউনিট পানি দিতে পারছে, কয়টা ইউনিট অগরচকার ওখানে বসেছিল, কয়টা ইউনিট ঢুকতে পারে নাই, গেট ভেঙে কেন ঢুকতে হলো? এটা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা? পাবলিকের একটা বিল্ডিং ভাঙো, আগুন ধরলে পরে রাজুক আসে, বিভিন্ন সংস্থা আসে, ফায়ার ব্রিগেড এসে, হাজার রকম আইন কানুন সব দেখায়। আচ্ছা, আমি দেখতে চাই যে সেক্রেটারিয়েটে এই আইন কানুন গুলা কার্যকর হচ্ছে কিনা। তদন্ত কমিশন গঠন হয়, কিন্তু যেটা রিপোর্ট আমরা জানতে চাই কি হয়েছে। এই না হলে কিন্তু এইগুলো চলতে থাকবে। এই নাটক সারা জীবন ধরে আমরা দেখে আসছি, যেগুলোকে আমাদের এই নতুন তদন্ত কমিটি গঠনের এই আদেশটা আমাদেরকে মোটেও আনন্দিত বা স্বস্তি দেয়। ছোট্ট একটা ইনফরমেশন দেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই জায়গার যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এডিসি বা এসপি পদমর্যাদার 1-2 জন অফিসার থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন সিকিউরিটিটা দেখার জন্য। খুব দুঃখজনক হলো সত্য, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই দায়িত্বে যে পুলিশ অফিসার ছিলেন তিনি ছিলেন মনিরুলের সবচেয়ে বিশ্বাসভাজন একজন অফিসার। সচিবদের পিএস 10 জন এখান থেকে বের হয় নাই, সবাই এই মন্ত্রণালয়ে। আমি কিন্তু এই বিষয়ে সবসময় একটা উদাহরণ সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি টার্কির এক্সাম্পলটা নিই, এরদোয়ান যখন ক্ষমতা নেয়, এই কুয়ের মাধ্যমে একটা যে পরিবর্তনটা আসে, কুয়ের একটা গল্প শুনলাম, একটা ঘটনা আমরা জানলাম, 3-4 দিন পরে দেখি 6000 জাজ চাকরিচ্যুত হয়েছে, কয়েকদিন পরে দেখি 5000 সরকারি কর্মচারী চাকরিচ্যুত হয়েছে। তার উনি বুঝছেন যে আমাকে যদি ক্ষমতা ধরে রাখতে হয়, ঠিক মতো কাদের থেকে আমার মুক্তি পেতে হবে, কাদেরকে পরিবর্তন করতে হবে। সে সমস্ত কার্যক্রম আমরা একেবারেই নিচ্ছি না, কোনো চেষ্টাও করছি না। আমরা মনে করছি যে এরা সব দেশপ্রেমিক অফিসার, কোনো কারণে হাসিনার প্ররোচনায় বা আওয়ামী লীগের প্ররোচনায় এরা বিপদে চলে গেছিল। আমার অবস্থান, আমার পার্সোনালিটি, আমার জ্ঞান গরিমা সবকিছু তাদেরকে আবার রাস্তায় নিয়ে আসবে, কিন্তু বাস্তবে বাংলাদেশে সেটা কোনোদিন সম্ভব না। জি, আমরা যেটা দেখতেছি যে এই জন্য আমি বলতেছি যে শুধু উপদেষ্টাদের দোষ দিব, কিন্তু তারপরেও তাদের টিমটা তো কমপ্লিট রয়ে গেছে। এখন তারা নিজেরা যদি ইনভলভ থাকে, না আমরা সন্তুষ্ট আমাদের টিম নিয়ে, তাহলে অবশ্যই আমি রেজার সাথে একমত। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমরা দেখতেছি আমরা সবাই বলি যে প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি ছিল আওয়ামী লীগের বা রয়ের।
তো সেটা অলরেডি কার্যকর শুরু হয়ে গেছে। 4 তারিখে আমি কিছু আওয়ামীপন্থী সিনিয়র অফিসারদেরকে নিয়ে রাওয়াতে একটা বক্তৃতা দিলাম, একজন উপদেষ্টা হয়ে গেল তাতে, আরেকজনকে বানানোর জন্য জোর প্রচেষ্টা চলতেছে, এবং এটাতে পিনাকিদাও দেখি মানে খুব অ্যাডভোকেসি করতেছে। তার অতীত ইতিহাস, তার অন্যান্য কার্যক্রম, সেনাপ্রধান হওয়ার জন্য উনি কি করছেন কি না করছেন, বেগম জিয়াকে বাড়ি থেকে ব্যাক করে তার বাড়ি ফ্রিজের মধ্যে মদের বোতল কত কিছু দিয়ে তাকে কার্যক্রম করলো। পিনাকি দাদার আলোচনা আপনি নিয়ে আসলেন, যেহেতু পিনাকি দাদা আমাদের না আমার কোনোটা আমি মিস করি না, কিন্তু আমি অবাক হয়ে আমি দেখলাম। বাট উনি একটা কথা ভালো বলছেন যে সত্যিকার অর্থে যদি কাউর মানে এই যে ব্যুরোক্রেটদের সবাইকে বঞ্চিত বলে 700-800 অফিসারকে তাদের র্যাঙ্ক মানে পদবি ফেরত দেওয়া হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে, সত্যিকার অর্থে তারা তো সুবিধাভোগী। এই কথাটার সাথে যেমন আমি একমত, এইটার সাথে আমি সামরিক অফিসারদের সত্যিকার অর্থের বঞ্চনার কথাটা বলছি। রেজার সাথে আমি আর একটু অ্যাড করব বা একটু সংশোধন করব। আমি যে 400 অফিসার বা 300+ অফিসারকে যারা করতেছি, এরা কিন্তু আমাকে তাদের লিডার বানাইছে, আমি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হয় নাই, আমি কিন্তু একজন অ্যাপ্লিকেন্ট না। আমার সত্যিকার অর্থে আমি ঘৃণার সাথে আমি কোনো দাবি প্রত্যাখ্যান করছি যে আমি এই সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত থেকে কোনো আমার কষ্ট বলবো না, আমি কোনো কিছু চাইবো না, এই জন্য আমি কিন্তু অ্যাপ্লিকেন্ট না। কিন্তু আমি সব যারা নিজেদেরকে ভুক্তভোগী বা বঞ্চিত বা শাস্তিপ্রাপ্ত বলে, অন্যায়ের শিকার বলে দাবি করেছে, তাদের সবার থেকে আমি দরখাস্ত নিয়েছি, যেটা একজন সত্যিকারের সামরিক বা একটা পদ্ধতিগত দিকটা, মিলিটারি অফিসাররা কিভাবে একটা কাজ আদায় করবে। আমরা তো রাস্তায় যে মিছিল করব না, আন্দোলন করব না, বিক্ষোভ করব না, অবস্থান ধর্মঘট করব না। যখন অফিসার গুলো খুব উত্তেজিত ছিল 5 তারিখের পরে, তখন তাদেরকে বলি, ভাই এটা তো সামরিক অফিসারদের কাজ না, তোমাদের পদ্ধতি হচ্ছে তোমরা সবাই এক জায়গায় বসো, প্রত্যেকে দরখাস্ত করো, ঠিক আছে, আমি তোমাদের অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবো। কিন্তু আমি কিন্তু ওই বিচার করার ক্ষমতা নাই যে এই অফিসারটা কি কারণে অ্যাকচুয়ালি বের হয়েছে। তার কারণ থাকতেও পারে, অবশ্যই দোষ থাকতে পারে। এখন অনেকে কিন্তু 1-2 জন যারা প্রকৃত দোষী বা অ্যাপ্লিকেন্ট, তাদের নাম ধরে ধরে কিন্তু বারবার রিপিট করতেছে, এরা কি করে এই দলে আছে, এরা কি করে এই দলে আছে। এই বাছাইয়ের দক্ষতা বা কোয়ালিফিকেশন তো আমার নাই, আমি কেন করবো? আমি তো বলতেছি তাদের অ্যাপ্লিকেশন গুলাকে রিভিউ করা হোক। কিন্তু আমার কষ্ট হচ্ছে যে 1 তারিখে আমরা সেনাপ্রধানকে বা 3 সার্ভিস প্রধানকে আমরা অ্যাপ্লিকেশনটা করে প্রায় 300-350 অফিসার, 380 জন অফিসার অ্যাপ্লিকেশন করে, কিন্তু সামান্য কি বলবো মানে কার্টসি বলতে যেটা বোঝায়, একটা আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একটা কাভারিং লেটার দিয়েছি, কেউ এটা অ্যাকনলেজ করার, এই অ্যাপ্লিকেশন বা এই দরখাস্ত গুলা বুঝে পাওয়ার বা পেয়েছি বা কি করছে কি করছে না এই সংক্রান্ত একটা অ্যাকনলেজমেন্ট দেওয়ার প্রয়োজন আজ পর্যন্ত কেউ বোধ করে নাই। ডাকা তো দূরের কথা, ডাইনে বায়ে সবাইকে ডাকতেছে, কথা বলতেছে, বাট আমার সাথে কেউ কথা বলতে রাজি না, বা সত্যিকার অর্থে বঞ্চিত যারা তাদের সাথে কথা বলতে রাজি না। এটা খুবই দুঃখজনক। অথচ আমরা দেখতেছি সিভিলে 4 বছর আগে রিটায়ার করে গেছে, এখন আবার ইউনিফর্ম পরে পুলিশের দায়িত্ব পালন করতেছে। আমাদের তাদের ব্যাপারে কোনো ক্ষোভ নাই। বঞ্চিত 800 অফিসার, 1600 অফিসার, 3000 অফিসারের বেতন ভাতা সব পাচ্ছে, 16 বছরের অধিক। অ্যাবসলিউটলি। এরা যদি তাদের, আমরা তো এই দেশের নাগরিক, এই সরকারের চাকরি করি, আমরা কোনো ভিন দেশের থেকে ডেপুটেশনে আসি নাই এখানে যে আমাদের জন্য এই দেশের আইন কার্যকর না। আমাদের দেশের অফিসারদের জন্য এই আইন অবশ্যই কার্যকর হইতে হবে, যেটা একটা ব্যুরোক্রেটদের জন্য, একটা পুলিশের জন্য কার্যকর। একটা জিনিস বলতে হবে, এই যে গত 50 বছরে না, সারা পাকিস্তানের সময় বা তার স্যার জেনারেল আতাউল গনি ওসমানী কর্নেল থেকে জেনারেল হয়েছিল, সংকটে তাকে তৈরি করা হয়েছিল, সবই সম্ভব। না, আওয়ামী লীগ সরকারও অনেক অফিসারকে আবার ফেরত এনে ইউনিফর্ম পরে অবসর দিয়েছে, এবং সেটা বিচ্ছিন্ন ভাবে অগণিত। এটার হিসাবে আমাদের চাওয়ার সময় আসছে, কতজনকে এইভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, বেতন ভাতা সুবিধা দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত একটা সেকেন্ড লেফটেন্যান্ট তার মানে রিভিউর কোনো সুযোগ কেন পেল না, যে ঠিক আছে তোমার প্রতি অন্যায় হয়েছে কিনা আমরা একটু বিবেচনা করবো। এই প্রয়োজনীয়তা কেউ উপলব্ধি করে না। আমার প্রশ্ন কিন্তু এইখানেই, তার মানে কি টোটালি মানে থাম দেখাচ্ছে তাদের প্রতি। কিন্তু এই বিভিন্ন যে অনিয়ম বিশৃঙ্খলা, পুলিশ থেকে ব্যাপক সংখ্যক সদস্য অফিসার পলাতক, তারা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা কি এই অফিসারদেরকে কাজে লাগাতে পারতেন না? প্রেসিডেন্ট জিয়া যেভাবে কাজে লাগিয়েছিলেন পুলিশ বাহিনীকে পুনর্গঠনের সময়, অন্যান্য সরকারি সংস্থায় কি অফিসাররা কাজে আসতে পারতো না? প্রত্যেকে শিক্ষিত। পাকিস্তান থেকে ফেরত আসা অফিসাররা সবাই গ্রাজুয়েট মাস্টার্স ছিলেন না। এখন প্রতিটা কমিশন পায় গ্রাজুয়েশন, এবং তারপরে তারা রেজা আমাকে শেষ করতে দাও, প্রতিটা অফিসার যারা কমিশন পায় তারা দে আর অলরেডি গ্রাজুয়েটস, এখন 4 ইয়ার্স গ্রাজুয়েশন। এরপরে তারা আসার সাথে সাথে অল্প দিনের মধ্যে তারা মাস্টার্স করে ফেলে, তারা ইউএন মিশনে চাকরি করে, 2-3টা বিদেশে প্রশিক্ষণ নাই। এই
ট্রেন হ্যান্ড গুলাকে একেবারে মানে ইয়ে করে বেকার ফেলে রাখছে। ভাগ্যিস যে এরা কোনো মানে সন্ত্রাসী কার্যক্রমে যোগ দেয় নাই। মানে সরকার বা সশস্ত্র বাহিনী কি চাচ্ছে যে এরা সন্ত্রাসী কার্যক্রমে যোগ দেয়, তারপরে তাদেরকে তকমা লাগায় ওই আবার আয়নাঘর চালু করাবে? আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি চাচ্ছি। সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি চাই, এদের কি অপরাধ। আমি যেটা আগে বলেছি কনক সরোয়ারের কাছে, যে সিনিয়র অফিসারদের ব্যাপারে ব্যাপক ফেসবুকে ব্যাপক রকম তথ্য আসছে। আমি বলছি না যে সব সত্য, কিন্তু একজনের জন্য 36 ইঞ্চিতে 1 ফিট মাপা হবে, আর একটা লেফটেন্যান্টের জন্য 3 ইঞ্চি 6 ইঞ্চি 9 ইঞ্চিতে বলা হবে এইটা তোমার জন্য 1 ফিট। সামান্য অপরাধ করতেছে তাকে বরখাস্ত করা হচ্ছে, আর আমরা সিনিয়র অফিসারদের নামে যে সমস্ত প্রশ্ন যে সমস্ত আসতেছে ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবার ব্যাপারে কোনো তদন্ত বা কোনো ইভেন স্টেটমেন্টও আমরা প্রতিপক্ষ থেকে পাচ্ছি না। এটা কেন? আমাদেরকে বুঝতে হবে যে গত 50 বছরে আগে সেনা সশস্ত্র বাহিনীকে সবসময় একটা আলাদা এন্টিটি হিসেবে দেখা হতো, কেননা একমাত্র সশস্ত্র বাহিনীতে যোগ দেয় অফিসাররা বা সৈনিকরা এই মর্মে ওয়াদা করে শপথ নেয় যে তারা দেশের জন্য জীবন দিবে। এই জন্য সবকিছু সমস্ত প্রিভিলেজ তাদের একটা এক্সট্রা কিছু থাকতো। এখন কিন্তু একটা ব্যুরোক্রেট, একটা পুলিশ আর একটা আর্মি বা নেভি এয়ারফোর্স অফিসারের প্রিভিলেজের মধ্যে কোনো পার্থক্য নেই। পুলিশ অফিসার ইউনিফর্ম পরে, একই র্যাঙ্ক পরে, অফিসার মেস আছে, সব ফেসিলিটি, পুলিশ হাউজিং টাউজিং সব আছে। অফিসার সিভিল অফিসারদের সমস্ত প্রিভিলেজ এক হয়ে গেছে। তাহলে আর্মি কেন সেই আগের ঘাওড়ামি মেনটেন করবে? কারণ নিজেদেরকে মনে করবে আমরা আলাদা, এবং শাস্তি টাস্তি দিলে এটা নিয়ে কেউ প্রশ্ন উঠাইতে পারবে না। আমরা যা সিদ্ধান্ত নিব সেটাই হচ্ছে সিদ্ধান্ত, আলটিমেট অ্যান্ড লাস্ট ডিসিশন। অবশ্যই এটা রিভিউর সুযোগ আছে। ইন্ডিয়াতে আছে আর্মি কোর্টের ডিসিশন আর্ম ফোর্সেস ট্রাইব্যুনালে রিভিউ করার সুযোগ আছে। ইভেন আর্ম ফোর্সেস ট্রাইব্যুনালের সিদ্ধান্ত যদি সন্তুষ্টজনক না হয় সুপ্রিম কোর্টে যেতে পারে। আমরা আমাদের যেখান থেকে আমরা আইনটা পেয়েছি, ব্রিটিশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, ভারত, বাংলাদেশ পেয়েছে, ভারত এটা পরিবর্তন করেছে এবং সেটা অবশ্যই যুগোপযোগী। আমরা কেন এটা মানবো না? তাহলে আমরা বুঝতে পারবো যে মানে কিভাবে এই অন্যায়গুলো কেন হয়েছে। এই যে একটা অফিসারকে মানে ব্যাপকভাবে শাস্তি প্রদান করা হয়, সামান্য মানে লঘু পাপে গুরু শাস্তি, মানে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। উদ্দেশ্য কিন্তু অন্য। এই অফিসারটা আওয়ামীপন্থী না, বা সে তাদের সাথে একমত না, তাদের কাজ করতে রাজি না, তাকে বের করতে হবে। এখন উচিত হচ্ছে তার 26 বছরে হলে বিয়ে করবে, সে আগে করছে, চাকরিচ্যুত হয়েছে। বিভিন্ন রকম ঘটনা, নাটক সাজানো হয়েছে, অফিসারদেরকে বের করা হয়েছে। এরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে। কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশন, এই সমস্ত রিকোয়েস্ট কেউ কোনো বিবেচনায় নেওয়ার প্রয়োজনই বোধ করতেছে না। অবাক বিষয়। এবার আমরা প্রধান উপদেষ্টাকে 5 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন দিয়েছি, সেটা গ্রহণ করতে আমাদের পুরো দিন অপেক্ষা করতে হয়েছে। এটা কোন দেশে বসবাস করছে? এই সশস্ত্র বাহিনী এই দেশের সদস্য না? এরা প্রথম এই দেশের নাগরিক না? যে এদের একটা দরখাস্ত প্রধান উপদেষ্টার অফিসে রিসিভ করানোর জন্য সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করতে হবে? আবার এখান থেকে 2জন অফিসারকে কোনো কারণ ছাড়া, না 2টা অফিসারকে, নেভি অফিসারকে এবং 2টা সৈনিককে কোনো কারণ ছাড়া প্রায় 24 ঘন্টা থানার সেলে আটকে রাখা হলো, এবং কেউ কোনো প্রশ্ন উত্তর দিল না যে কেন তাদেরকে রাখা হলো, কেন 23 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হলো। কেউ কোনো কৈফিয়ত দেওয়ার প্রশ্ন বোধ করছে না। আমরা কি এখনো সেই হাসিনার যুগে রয়ে গেছি? আমাদেরকে তো একটা পরিবর্তন তো দেখাতে হবে। কে তাদেরকে অ্যারেস্ট করলো, কেন ছেড়ে দিল? আমরা কোনো কিছু কিন্তু দেখছি না। এই জিনিসগুলো আমরা কোনো সত্যিকার অর্থে কোনো পদ্ধতির, কোনো সিস্টেমের কোনো চেঞ্জ হয় নাই, শুধু কিছু মাথা পরিবর্তন হয়েছে। আর যে স্বৈরাচারের যে মাথাটা ছিল সেটা শুধু স্থান পরিবর্তন করছে। তার সমস্ত সিস্টেম ডিজিটাল যুগে ওখানে বসে সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। সেকেন্ড হচ্ছে যে বিডিআর এর বিষয়টা আমি আমি কিন্তু সম্পূর্ণ একমত যে পুরা বাহিনীকে ধ্বংস করার কারণে পিলখানাতে তো হত্যাকাণ্ড চালানো হয়েছে, কিছু সৈনিককে টাকার বিনিময়ে রাজি করানো হয়েছে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার জন্য। পরিকল্পনাকারী তারা না, তারা অংশ নিয়েছে টাকার বিনিময়ে বা অন্য সুবিধার বিনিময়ে। বাট পুরা বাহিনীকে ধ্বংসের কার্যক্রম হিসেবে অন্য সারাদিন ব্যাপী প্রথম রাত্রের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম হত্যাকাণ্ড শেষ হয়ে গেছে। তারপরেও পরদিন বিকাল পর্যন্ত এই আমরা বিদ্রোহ বলি আর যাই বলি, এই কার্যক্রমটা টেনে নেওয়া হয়। এই নাটকটাকে সমস্ত অন্যান্য সেক্টর, ব্যাটালিয়নের সারা দেশব্যাপী একটা বিদ্রোহের নাটক রচনা করা হয়, বলে যে অস্ত্র বের করো, ঝাঁপায় পড়ো, অ্যাটাক করো, বন্দি করো, এইভাবে করে সবাইকে ইমপ্লিকেট করে ওদের থেকে সব আসামি নিয়ে এসে জেলে নেওয়া হয়।
কারণ শুধু ঢাকার এদেরকে নিলে তো পুরো বাহিনী ধ্বংস হবে না, অল্প কিছু একটা আংশিকই হবে, বাকি বিডিআর সদস্যরা থেকে যাচ্ছে ইনট্যাক্ট। উদ্দেশ্য ছিল এটাই। সুতরাং এদেরকে দ্রুত বিচার যেভাবেই হোক, স্পেশাল ট্রাইব্যুনাল করে হলেও এদের বিচার করতে হবে। এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এটার মধ্যে নিশ্চিত সম্পৃক্ততা ছিল ইউনিফর্ম মিলিটারি অফিসার্স, বা যদি নাও থাকে যে সমস্ত ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে সামরিক বিধি অনুযায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার কথা ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখলাম তারা সসম্মানে আরো পদোন্নতি পেল এবং এমন জায়গায় তারা নিয়োজিত হলো যেখানে তারা ধরাছোঁয়ার বাইরে, সমস্ত কিছু বাইরে, এবং তারা ওখান থেকে প্রমোশন নিয়ে বিদেশে এখন পলাতক রয়েছে। তাদেরকে কিভাবে আইনের আওতায় নেওয়া হবে? একটা অফিসারকেও বিচারের সম্মুখীন করা হয়নি। এফজিসিএম এটার জন্য তো আমার কোনো অ্যামিকাস কিউরি বা কোনো চিফ জাস্টিসের কোনো প্যানেল বা হাইকোর্টের কোনো প্যানেলের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না। এই জিনিসগুলো অবশ্যই কোনো না, এই নতুন যে তদন্ত কমিশন অবশ্যই এই বিষয়টা বিবেচনায় নিয়ে আসবে। জি মেজর, এটা না হলে কিন্তু বিচার কমপ্লিট হবে না। জি মেজর। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি পিলখানা বিষয়টা দিয়েই আমি আমার পরের কথাটা যাই, পিলখানা পরে ভুলে যেতে পারি। পিলখানা বিষয়টা আমরা সব শেষ আমরা পিনাকি ভট্টাচার্যকে দিয়ে শেষ করব। পিনাকিদার ঢুকছেন কিছুক্ষণের মধ্যে। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আপনি শেষ, আপনার বক্তব্য শেষ হয়েছে কিনা? জি, আমি শুধু এটা বলতে চাচ্ছি যে আমাদের এই বিডিআর সমস্যা বা বিডিআর এর বিদ্রোহের যদি সামগ্রিক তদন্ত এবং বিচার কার্যক্রম শেষ না করতে পারি, সিভিলের কেস যেটা চলতেছে সেটাকে শেষ করতে হবে। প্রকৃত অপরাধী যারা নিশ্চিত হয়েছে তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে কোনো সন্দেহ ছাড়া, কিন্তু অবশ্যই যারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিতে হবে। এই বাহিনীর নাম আবার ইয়েতে ফেরত আনতে হবে, বিডিআর নামে ফেরত আনতে হবে। এই যারা শহীদ হয়েছে তাদের নামে সেনাবাহিনীর শহীদ মিনার না, তাদের নামে সেনাবাহিনীর প্রতিষ্ঠান, বিভিন্ন হল, বিভিন্ন ক্লাস, বিভিন্ন ইউনিটস তারা তাদেরকে মনে রাখার ব্যবস্থা করবে। এই জিনিসটা ওপেন করে দিতে হবে। এই যে 25শে ফেব্রুয়ারি শহীদ দিবস, এটা ঘোষণা করতে আপত্তি কোথায় সরকারের? এই সরকারের তো, এই অন্তর্বর্তীকালীন সরকারের তো অনেক বেতন ভাতা নিয়ে কাজ করতেছে, চাকরি বাড়ানো নিয়ে কাজ করতেছে, আর শহীদ দিবস ঘোষণা না করাটা মানে তো এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে তাদের একাত্মতা আমি বুঝতে পারছি না। আমার সন্দেহ হচ্ছে শহীদ দিবস ঘোষণা হবে, শহীদদের স্বীকৃতি দেওয়া হবে। সেনাবাহিনীতে ইউনিটে এই শহীদদের নাম নিতে মানুষ, অফিসাররা ভয় পায়, সৈনিকরা ভয় পায়, তাদের একটা ছবি লাগাতে ভয় পায়। এটা কেন হবে? আমরা তাদের পরিবারের সুযোগ সুবিধা কি পাইছেন আমরা জানি না, এটা নিশ্চিত করতে হবে। আপনারা যতদিন আছেন আমরা স্বপ্ন দেখছি। আপনি তো ছিলেন না, আপনাকে মানে আপনি ছাড়া আমাদের কাছে, আমি পিনাকিদা, আমাদের কাছে যখন সরকার যখন জানতে চেয়েছিল যে বিডিআর হত্যাকাণ্ডের এই যে কমিশন হচ্ছে, কমিশনের প্রধান কাকে বলা যায়, পিনাকিদা আমাকে বলছিলেন যে এটা করা যায় কি, কার নাম? আমি কিন্তু আপনার নাম বলেছিলাম, মানে ফজলুর রহমান। আমি এই ব্যাপারে বলেছি যে আমি যেহেতু আগের কমিশনে, ইলিয়াস ভাই, আমি কিন্তু পিনাকিদাকেও বলতেছি, আমি জানি যে আমার নাম আপনি দিয়েছেন, সুপারিশ করেছেন, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আগের কমিশনে আমি একটা পক্ষভুক্ত হয়ে গেছি। পিনাকিদারও আপনাকে নিয়ে কোনো সমস্যা নাই, আমারও ফজলুর রহমান ওনাকে নিয়ে কোনো সমস্যা ছিল না, এখনো নাই। আপনারা সবাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যতক্ষণ আছেন আপনাদের শুধু নিরাপত্তাটা, আমি মনে করি যতটুকু শুনলাম যে সরকার দিবে, আল্লাহর উপরে তো অবশ্যই আস্থা আছে। যদি কিছু হয় তার জন্য সরকার দায়ী থাকবে, যারা বেঁচে থাকবে সুনাগরিক তারা এটা বিচার ভবিষ্যতে করবে। তো এটা নিবে। ফারুকের সামনে পেছনে যদি গাড়ি থাকতে পারে নিরাপত্তা বাহিনীর, তাহলে আপনাদেরকে এখনো পর্যন্ত কেন দেওয়া হয় না? এটা আমার মনে হয় কিছুটা ঝুঁকিপূর্ণ। না, আমি শহীদ মিনার থেকে আসতে বাসার ফিরতে তো আমার বাসার সামনে অলরেডি চামচা বসে গেছিল। হ্যাঁ, অতএব এটা আমি মনে করি এটা করা উচিত। যাই হোক, বিডিআর নিয়ে বক্তব্য দিয়ে আসার সাথে সাথে যাই হোক, আমরা যেমন খেয়াল রাখতে হবে। শাকিল ভাই, আপনি কি আপনার কিছু কোনো বক্তব্য আছে কিনা? বললে আপনি বলে তাহলে আমরা আপনাকে মানে করি। আমার বক্তব্য হচ্ছে যে আমাদের যে অবিচারটা করা হয়েছে সেইখান থেকে আমি সুবিচারটা চাচ্ছি। আমরা একদিকে শহীদ পরিবার যেমন বিচার পায় নাই, ঠিক তেমনি আমরা অভিযুক্তরা এখনো সুবিচারটা পায় নাই। এই সুবিচারটা আমরা চাচ্ছি এবং আগামী 9 তারিখে যে জামিন শুনানি আছে বা কোর্টের ডেট আছে, সেই দিন কোর্ট তার সমস্ত কার্যক্রম যেন পরিচালনা করতে পারে সেই পরিবেশ তৈরি করা। এই পরিবেশ তৈরি করতে তাদের যা যা লাগবে সেটা যেন থাকে এবং অবশ্যই যেন নিরাপদ বিডিআরদের মুক্তি দেওয়া হয় সেই দিন। এই 9 তারিখের পরে কোনো নিরাপদ বিডিআর যেন জেলখানে আটক না থাকে, সেই দাবিটাই আপনাদের কাছে আমরা সবার কাছে জানাচ্ছি এবং আপনারা আমাদের জন্য এই কাজটা
যে আমরা শাকিল আপনাদের সবকটা পরিবারের সাথে বাংলাদেশের মানুষ আছে, বিশেষ করে আমি আপনাদের সাথে শুরু থেকে আছি, আপনি জানেন। তো আপনাদের আশা করি যে 9 তারিখে একটা ভালো সংবাদ দেখবো। আপনাকে আমরা বিদায় জানাচ্ছি, ধন্যবাদ। আমরা আগে যেমনটি বলেছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব পিনাকি দাদাকে দিয়ে, উনি ঢুকছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তো সবাই নিশ্চয়ই অধীর আগ্রহে আছেন পিনাকি দাদার কথা শোনার জন্য। আমরা রেজা ভাইকে শেষ করে আসি। রেজা ভাই, আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের আপনার ভেতরে মনে হচ্ছে কিনা এটা হবে না? না, অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে একটু আশাবাদী, কারণ কমিশন নিয়ে আমরা জাস্ট লাস্ট শোতে, তুমি যে শোটা যেখানে আমি আর হাসিন স্যার ছিলাম, সেখানে অনেক কথা বলার পরে আমরা যেভাবে আমাদের অফিসাররা সবাই যেভাবে এটা নিয়ে খুব সরাসরি নেমে গিয়েছিল, এবং সত্যি কথা আমরা প্ল্যান করেছিলাম যে এটা শেষ দেখে ছাড়বো। অ্যান্ড আমি ব্যক্তিগতভাবে ফজলুর রহমান স্যার, জেনারেল ফজলুল স্যার এবং জেনারেল সাইদ স্যারের সাথে আমার মানে রাওয়ায় যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রতিবাদমূলক, সবগুলো প্রোগ্রামই স্যারের সাথে আমি বলতে গেলে আমি ছিলাম। এবং আমি যতদূর জানি ব্রিগেডিয়ার সাইদ বীর প্রতীক, উনি একদম প্রচন্ড একরক্ষা এবং প্রচন্ড সৎ একজন অফিসার, এবং আমাদের আর্মির ডাইরেক্টর ডিপিএস, যেটা পার্সোনাল ডিপার্টমেন্ট বা প্রভোস্ট মার্শাল ছিলেন, মানে ডিসিপ্লিনারি সাইড যিনি দেখেন আর্মির। তো এবং তার সাথে আমি খুব ক্লোজলি কাজ করেছি গত অনেক বছর ধরে। তো আমি তার সাথে অলরেডি অনেকগুলো নাম তাকে বলেছি, নামগুলো আমি এখানে বলবো না। কয়েকটা ব্যক্তিকে এখানে রাখতে হবে, এবং তিনি আমার সাথে সহমত পোষণ করেছেন। ফজলুর রহমান স্যারকেও বলেছি। যেমন আমি জাস্ট একটা নাম উল্লেখ করে উদাহরণ আকারে বলি, যেমন লেফটেন্যান্ট জেনারেল মইনুল, যে ব্যক্তিকে আমরা এয়ারপোর্টে আটকাইলাম এবং যেতে পারলেন। এই মইনুলকে কিন্তু অনেক লোক তদবির করেছিলেন। তো মইনুল কিন্তু খুব ভালো করেই জানেন তদবির কারা করেন, যাদের প্রবলেম আছে। সো মইনুলকে যারা যারা তদবির করেছিলেন, এই ব্যক্তিগুলোই ক্রিমিনাল। এই লেফটেন্যান্ট জেনারেল মইনুল জানেন কারা কারা তার কাছে পার্সু করেছিলেন এই পিলখানা ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য, কারা কি কি সুবিধা ভোগ, সব তিনি জানেন। এরকম কয়েকজন ব্যক্তি আছে, যেমন আমি আরেকজন ব্যক্তির নাম বলেছি, তার নামটা এখানে মেনশন করে সতর্ক করতে চাই না। ওই ব্যক্তি কি করেছেন, শেখ হাসিনা ডাইরেক্ট তাকে নির্দেশ দিয়েছিলেন। আই হ্যাভ দ্য এভিডেন্স। শেখ হাসিনা, আমার কাছে এভিডেন্স মানে আমার 3 জন ব্যক্তি জবানবন্দি আমার কাছে আছে। শেখ হাসিনা ডাইরেক্ট নির্দেশ দিয়ে বলেছিলেন যে তুমি এই সাক্ষীগুলিকে মিটিয়ে ফেলো। মানে কোন সাক্ষীরা? ওই সময় পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত কয়েকজন সিপাহী যাদেরকে চিহ্নিত করা হয়, তাদেরকে বলেছিল যে তাদেরকে যাবজ্জীবন বা ফাঁসি এই প্রসেসে যেও না। যদি যাও, কোর্টে যখন জেরা করা হবে, ওই বাংলাদেশি উকিলরা ঝামেলা করবে, তখন সে ধাপাস করে একটা কথা বলে ফেলতে পারে, তার চেয়ে বরং তাদেরকে মেরে ফেলো। এই দায়িত্বটা যেই ব্যক্তিকে, তিনি যখন কর্নেল ছিলেন, পরবর্তীতে জেনারেল হয়েছেন, ওই ব্যক্তি এই এজেন্ডা নিয়ে বিভিন্ন জায়গায় এবং জিয়াউল হাসানের সহায়তায় এক এক করে তাদেরকে হত্যা করেছেন। এবং এটা নিয়ে আমি আলাদা একটা শো করেছিলাম, আমি সেই ভিডিওটা আমি শেয়ার করবো ফর ডিটেলস। তো এইরকম কয়েকজন জেনারেল, কয়েকজন ব্রিগেডিয়ার, কয়েকজন আরো কয়েকজন অফিসার আছেন, যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং ভালো মতো, ওই যে পিনাকিটা মাঝে মধ্যে বলে না বাইরানি দাও, ওই স্টাইলে যদি বাইরানিটা দিতে পারে, একদম ধাম করে সব কথা বলে দিবে। অ্যান্ড আমি সাইদ স্যারকে আমি যে বিষয়টা আরো বলছি, যে এখানে একটা আর্টিকেল দেওয়া আছে, ওই যে প্রজ্ঞাপন জারি হচ্ছে, সেখানে লেখা আছে যে এই কমিশন যদি তারা চায়, যারা সন্দেহভাজন, তাদেরকে তদন্তের স্বার্থে প্রয়োজন, সেই ব্যক্তিগুলোকে তারা আটকাতে পারে, সেই ব্যক্তিদেরকে ভ্রমণ সবকিছু বন্ধ করে তাদেরকে এখানে মানে আওতাভুক্ত করতে পারে। সো ঠিক তেমনি আমি বলেছি, যত সন্দেহভাজন আছে ইমিডিয়েটলি আপনারা লিস্ট করে ফেলেন, যাতে বাংলাদেশ থেকে ভাগতে না পারে। অ্যান্ড তাদেরকে সে অথরিটি দেওয়া হয়েছে, অ্যান্ড তাদের কাজ খুব দ্রুত শুরু করতে হবে 3 মাসের মধ্যে। সো আমি যেটা বুঝতে পারি, ফজলুল হক স্যার, তাকে আমি সততা সব দিক দিয়ে বিশ্বাস করি, সাহস আছে, বাট তার মধ্যে একটু সরলতা আছে। তাকে কনভিন্স করা হয়তো অনেকের জন্য সহজ হতে পারে, বাট সাইদ স্যারকে পারবেন। অ্যান্ড আমরা অনেক অফিসার অলরেডি এটার সাথে একদম খুব মনিটরিং একটা ভালো রকম সম্পৃক্ত ভাবে আছি। সেই দিক থেকে আমি আশা করি যে যদি কমিশন ঠিক মতো কাজ করবে, দ্যাট ইজ ফর শিওর। বাট কমিশনের রিপোর্ট নিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তামাশা করা শুরু করে, যেমন তামাশায় যে কয়েকজন উপদেষ্টা আছেন, এবং এই উপদেষ্টাদের কথা কি বলবো, এই উপদেষ্টাদেরকে তো চালাচ্ছেন তো তার পিএসরা, প্রত্যেকটা উপদেষ্টাকে চালাচ্ছে তার পিএস। এখন কিছু কিছু উপদেষ্টার সাথে আমার মানে, এবং যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে ঘটনা ঘটলো তোমার এখানে, দেখো এই যে আগুন ধরলো, আমি নিজে, আমার 2 জন স্টুডেন্ট আছে সেখানে, তারা ওইখানে চাকরি করে, 3 জন মানে ওই নিম্ন পদস্থ কর্মচারী বা কর্মকর্তা, তারা আমার কাছে একদম পরিষ্কারভাবে আমাকে ফোনে বলেছেন কথাটা, যে স্যার এখানে অনেক গুরুত্বপূর্ণ দলিল ছিল, সেখানে কিরকম শেখ হাসিনার এই ফ্যাসিবাদ সরকারের দুর্নীতির কিছু ডকুমেন্ট ছিল। ওই একই জায়গায়
লোটাস কামালের কিছু ডকুমেন্ট ছিল, তারপরে এখানে আরো কিছু আমার এখন মাথায় আসতেছে না, অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল যেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এবং এটার আরো প্রমাণ হচ্ছে সজীব ওয়াজেদ জয় গতকালকে একটি পোস্ট দিয়েছিল, যেই পোস্টের সাথে এটার ইঙ্গিত বহন করে, অনেকটা এটাকে রিলেট করা যায়। সো আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেটা ওই যে হাসান নাসির স্যারের সাথে আমি আরেকটা প্রসঙ্গ যেটা ভুলে যেতে পারি, মানে এখানে হাসান নাসির স্যার, আমি জাস্ট স্যারকে উদ্দেশ্যে উত্তর দিতে চাই যে স্যার একটা কথা বলছেন না যে এখানে কেন ব্যর্থ হলো। আমারও প্রশ্ন যে কেন এই ভিকটিম অফিসারদের বিষয়টা এটা সফল হলো না। স্যার আমি এই বিষয়টা নিয়ে সেনাপ্রধানের কাছে অনেকগুলো ওয়েতে আমি অ্যাপ্রোচ করেছিলাম, জানার চেষ্টা করেছি। অ্যান্ড আমি কোন একজন জেনারেলকে বলেছিলাম, তিনি সরাসরি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলেন, অ্যান্ড ওই ব্যক্তি আমাকে যেটা রিপ্লাই দিয়েছেন সেটা আপনাকে বলছি, ইটস নট মাই ওয়ার্ড, আমি তার বার্তাটা আপনাকে শুধু কনভে করছি। আমি শুনেছি এটা যে ভিকটিম অফিসারদেরকে নিয়ে আপনি যে তালিকাটা বা যে প্রসেসটা আপনি ফলো করেছেন, যে কারণে আমি শুরুতে বলেছিলাম যে প্রসেসগত ত্রুটি থাকতে পারে, বাট আপনার ইন্টেনশন ছিল ভেরি কারেক্ট অ্যান্ড ইট ওয়াজ ভেরি অনেস্ট। তো সেখানে প্রসেসগত ত্রুটিতে তারা কি ধরেছে যে উপদেষ্টার কাছে আপনি যে অ্যাপ্লিকেশন গুলো নিয়ে গিয়েছেন, এটা উপদেষ্টার কাছে না গিয়ে এটা ফার্স্টে যাওয়া উচিত ছিল আমাদের সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানের কাছে মাধ্যমগুলো কি রাখা উচিত ছিল, যেমন অ্যাডজুটেন্ট জেনারেল। সাধারণত সেনাবাহিনীতে যে কোনো ক্ষেত্রে তুমি আমার মানে এটা শোনো, তুমি বক্তব্য এখানে শেষ করো, ইউ আর ফলোইং देयर ট্র্যাক, তাদের অ্যাডভাইস ফলো করতেছো। আমি এখানে তোমার ইন্টারেস্ট করে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা নিশ্চিত করতে চাই। আপনি এই কমেন্টসটা করবেন না স্যার, আই এম নট ফলোইং দ্যাট ট্র্যাক। আমি আপনাকে না আমি বলতেছি ওদের ইনস্ট্রাকশন, না আমি বলতেছি ওদের গাইডেন্সটা তো আমি কারেক্ট মনে করি না। একজন অফিসার চাকরি হারিয়েছে, সরকার তার চাকরি নাই, কোন সেনাপ্রধান চাকরি নেয় না, ওইটার মধ্যে লেখা থাকে সরকার তোমার চাকরির থেকে বরখাস্ত করছে। এখন সরকার এই মুহূর্তে সরকার প্রধান কে? সরকার প্রধান হচ্ছে সরকার প্রধান এবং ডিফেন্স মিনিস্টার হচ্ছে চিফ অ্যাডভাইজার। সুতরাং অ্যাপ্লিকেশনটা তার নামে অ্যাড্রেস হবে থ্রু প্রপার চ্যানেল, সেটাই করা হয়েছে। ওটার মধ্যে লেখা আছে থ্রু প্রপার চ্যানেল, এবং সেটা জমা দেওয়া হয়েছে কোর্টে। রেজা, আমার কথা হচ্ছে ওইটা ঠিক আছে, তুমি যেটা বলতেছো ওইটা ঠিক আছে। নর্মাল অ্যাপ্লিকেশন হচ্ছে যেটা যে বরখাস্ত না, সেনাবাহিনীর আভ্যন্তরীণ কোন শাস্তি, আমাকে একটা শাস্তি দেওয়া হয়েছে, বেতন কাটা হয়েছে, র্যাঙ্ক ডাউন করা হয়েছে, আমি র্যাঙ্ক ফেরত চাচ্ছি, চাকরিতে আছি, তার জন্য এটা প্রযোজ্য। সে প্রধান উপদেষ্টাকে দরখাস্ত করবে না, কিন্তু যে অফিসারটাকে বরখাস্ত করা হয়েছে, আমি এই জন্য আমাকে শেষ করতে দাও। এখানে সরকার যেহেতু চাকরি নেয়, ফেরত দেওয়ার অধিকারও সরকারের, এবং সেটা অ্যাপ্লিকেশনটা করা হয়েছে থ্রু প্রপার চ্যানেল। প্রথমে কিন্তু উপদেষ্টাকে দেওয়া হয় নাই। 1 সেপ্টেম্বর সমস্ত অ্যাপ্লিকেশন প্রধানকে হস্তান্তর করা হয়েছে, যেটা এবং থ্রু করো অফিস, যেটা এমএস ব্রাঞ্চ করো, এবং সেটাই আমাদের চ্যানেল, তাকে হ্যান্ড ওভার করা হয়েছে এবং বলা হয়েছে যেটা থ্রু প্রপার চ্যানেল অ্যাপ্লিকেশনটা দেওয়া হলো। এটা উচিত ছিল সেনাপ্রধান বা সার্ভিস প্রধানদের একটা মত সহ এটা চিফ অ্যাডভাইজারের অফিসে পাঠিয়ে দেওয়া, যেভাবে সরকারের অন্যান্য পুলিশ বলি বা আমরা বলি ব্যুরোক্রেটসদের বলি, তাদেরটাও তো প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত দিচ্ছে। আমাদের জন্য কেন সেনাপ্রধানের কাছে বলতে হবে? কেন আমাদেরকে বুঝতে হবে যে পুরো সিস্টেমটাই এই অপরাধের সাথে জড়িত, এবং তারা এখনো চাকরিতে রয়ে গেছে। যে লেফটেন্যান্ট কর্নেল ছিল সে এখন ব্রিগেডিয়ার, সে এই দরখাস্ত কি বিবেচনা করবে? সে খুঁজে খারাপ দিকটা তুলে ধরবে, আর আমার যেটা স্ট্রেংথ সেই কাগজটা সে খুঁজে পাবে না। আমার বিপক্ষে মতগুলো অলরেডি লিস্ট করে বিভিন্ন সবাইকে দেখানো হচ্ছে যে এই দেখেন সব অপরাধীদের নিয়ে হাসান নাসির স্যার তাদের চাকরি ফেরত, প্রমোশন এগুলো দেওয়ার চিন্তা করতেছে। আসলে তো বিষয়টা সেটা না। এই জন্য আমি বলতেছি যে আমাকে বলা হোক যে এই 5 জন অপরাধী, আমিও চাকরিরত, মেডেল টেডেল পরে খুব সাহসের সাথে চলাফেরা করে, এরকম 5 জনের আমি আমলনামা বের করে দিব। আমার ছেলেকে পিনাকি দা ইলেশ ভাই বেশি করতে পারবেন, আমার করতে হবে না। আমাদের সবার জন্য 12 ইঞ্চিতে ফিট হইতে হবে, কারোর জন্য 36, কারোর জন্য 9 ইঞ্চি 6 ইঞ্চি, এটা হলে হবে না। আমি সামান্য অপরাধের জন্য একটা অফিসারকে চাকরিচ্যুত করতেছি। আমি এই উদাহরণ আগেও দিয়েছি যে আমার মেয়ের ডিভোর্স হয়ে গেছে, আমি সেই ছেলেটাকে আমি চাকরি শুধু করতেছি না, তার বন্ধু 2 জনকেও আমি চাকরিচ্যুত করতেছি। এটা হইতে পারে? একটা সেনাপ্রধানের আত্মীয় ডিভোর্স, মেয়ে তার হাজবেন্ডের নামে বদনাম করে চাইছে, ডিভোর্স চাইছে, কমপ্লেন করছে, কোর্ট মার্শাল হয়েছে, ওয়াইফ আর হাজির হয় না বোর্ডে, কোর্ট মার্শাল শেষ হয়ে গেছে, ওয়াইফ আসে না, শেষ মুহূর্তে এসে বলতেছে আমার কোনো অভিযোগ না, আমার খালা শিখাই দিছে। খালাকে জেনারেল মঈনের ওয়াইফ, খালা বলে দিছে তুই তোর হাজবেন্ডের ডিভোর্স দে, সে ডিভোর্স দিছে। দিস ইজ হোয়াট ইজ গোয়িং অন ইন আর্মি। এগুলো তো বলার জন্য না। ওই অ্যাপ্লিকেশনটা 1 সেপ্টেম্বরে বিপজ্জনক দিন হইলে এই ঘটনা আজকে পাবলিক হতো না, আজকে আমি ইলিয়াস ভাইয়ের সাথে এই কথা বলতাম না।
আমরা তো চেয়েছিলাম যে এই বিষয়গুলো হয়েছে, এগুলো সবাই জানে কি কারণে কি হয়েছে, যেরকম কর্তৃপক্ষ জানে সেরকম যে ভুক্তভোগী সেও তো জানে কি হয়েছে। একটা এই যে যারা ইয়ের নামে যাদেরকে শাস্তি দেওয়া হলো 5 জনকে, এই তাপস হত্যা মামলা, না সেই মামলা পুলিশ বলছে এটা ভুয়া মামলা, মিথ্যা মামলা, কিন্তু যাদেরকে 5 বছর জেল দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য সেনা সদরের পাশে পুরনো অফিসার মেসের রুমে দীর্ঘদিন অন্তরীণ রাখা হলো কোনো আইন কানুন ছাড়া। এই সময় সেনাবাহিনীর আইন কোথায় ছিল? আর্মি রুলস রেগুলেশন, আর্মি অ্যাক্ট কোথায় ছিল? এইগুলোর হিসাব কে দিবে? যে অফিসারটা 5 বছর জেল খাটছে তার চাকরি, তার কি কম্পেনসেশন দিলে ওই 5 বছর আমি তার থেকে তাকে ফেরত দিতে পারবো? এগুলো তো হিসাবে আসতে হবে। আমি অবশ্যই পিনাকিদার সাথে একমত যে প্রকৃত অর্থে এই বিষয়গুলো সামনে আনতে হবে। ওই ব্যুরোক্রেটদের ওইগুলো না, তারা সবাই সুবিধাভোগী। বেগম পাড়ায় আর্মি অফিসার আমাদের আধুনিক জেনারেলরা আছে কিনা? আছে, অবশ্যই 1-2 জন আছে, কিন্তু 100টা থাকলে তার মধ্যে হয়তো 5টা আছে সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনীর। ব্যুরোক্রেটসরা ম্যাক্সিমাম বেগম পাড়ার মালিক। এই জিনিসগুলো আমাদের সবাইকে জানতে হবে, বুঝতে হবে। জি, যে কারণ সুযোগ কারা আগেও নিচ্ছে, এখনো নিতে চাচ্ছে, এটা তো করতে পারে না। জি জি রেজা ভাই, আমরা একটা বিষয় কি আমাদের দেশে, একটা বিষয় হচ্ছে কি আমাদের দেশে অলিখিত বা আমাদের দেশে একটা ম্যাল প্র্যাকটিস হচ্ছে কি, এই দেশে সেনাবাহিনী নিয়ে একচুয়ালি যে কোনো সরকার বা যে কোনো ডিপার্টমেন্ট কথা বলতে তারা আসলে সংকোচ বোধ করেন বা ভয় পান। রিয়েলিটি হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ক্ষমতায় থাকে তখনই সেনাবাহিনী নিয়ে কথা বলতে চায় না। হয় সেনাবাহিনীর সাথে তাল মিলে তারা সেনাবাহিনীকে ব্যবহার করে, অথবা চুপ থাকে। আর অন্তর্বর্তীকালীন সরকার তো আরো দুর্বল। সো আমাদের সত্যটা বুঝতে হবে যে এই মুহূর্তে আমি একজন সেনা কর্মকর্তা, আমি হাসান নাসির স্যারের সাথে উইথ ডিউ রেসপেক্ট, আমি স্যার আপনাকে আমি অস্বীকার করছি না, আমি রিয়েলিটি বলছি। আপনার জায়গায় যদি আমি হইতাম, আমি জেনে শুনে জীবনেও ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যেতাম না। কারণ একটা সিম্পল হিসাব, আমি নিজেও, আপনি জানেন স্যার, আমি নিজেও কিন্তু অনেক বড় ভিকটিম। জিয়াউল আহসানের অন্যতম সর্বপ্রথম ভিকটিম হচ্ছে আমি, জিয়াউল আহসান কর্নেল রাশিদ, যার নামটা এখন কেউ নেয়ই না। যে রাশিদের 9 মার্ডার কেস, মানে 7 মার্ডারের গল্প সবাই জানে, যে 11টা মার্ডার। স্যার আমি বলছি 7 মার্ডার হচ্ছে তারেক সাঈদের, যেটা হচ্ছে নারায়ণগঞ্জে, এটা সবাই জানে। এখন 11 মার্ডার বলে। হ্যাঁ, 9 মার্ডারের গল্পটাকে কেউ বলে না। 9 মার্ডার কিন্তু এক রাতে হয়েছিল, 9টাই, এন্ড সেটা এই কর্নেল রাশিদ ছিল, জিয়া ছিল উপস্থিত। পুরো ঘটনাটা কিন্তু সবকিছু A to Z আমি জানি। কিন্তু দুঃখজনক হচ্ছে স্যার যে এই ব্যক্তিগুলাকে, এই প্রথম কিন্তু আমি 21 টিভির ইন্টারভিউতে এই সর্বপ্রথম এই রাশিদ, সোহাইল, এদের নামগুলো আমি নিয়ে আসছিলাম। এগুলো তো কিছুই হচ্ছে না স্যার। তো রিয়েলিটি কি স্যার, যে এই দেশে আপনি দেখবেন এই যে ইউনূস সরকার এত দুর্বল, বর্তমান যে উপদেষ্টা এবং এই সরকার, তাদের কাছে আপনি কেন জেনে শুনে এই ধরনের কিছু এক্সপেক্ট করবেন? এটাই তো গলত। তো তার চেয়ে বরং স্যার আমি দুর্বল জায়গায় আবেদন করে সস্তা বানানোর চেয়ে একজন শক্তিশালী ব্যক্তি না করলেও তার নাটা আমি শুনতে রাজি। সেটা আমার এখানে আমার মানাইলে সেনাপ্রধানকেই মানাইতে হবে স্যার। আমি ওইখানে যা কিছুই করতে পারবো না। আমাকে এখানে আরো একটা বিষয় হচ্ছে কি, এই দুর্বল সরকার সেনাপ্রধানের প্রতি আরো দুর্বল কেন? কারণ এই বাংলাদেশে সত্যিকার অর্থে এই পরিবর্তনটা সেনাপ্রধানের হাত ধরে আসছে। আমরা বাঙালি জাতিটা একটা অব্লিগেটেড, অতি কৃতজ্ঞ জাতি। এই অতি কৃতজ্ঞতা হচ্ছে কি কেন? এটা স্যার আমাদের যে পিনাকিদাকে অনেকে যে মনে করেন যে উনি হিন্দু ধর্মের মানুষ হয়ে উনি কেন এরকম হিন্দুদের বিরুদ্ধে কথা বলে, আমার মনে আমি চাই না। হি ইজ দেয়ার নাও, হি উইল রিপ্লাই মি কারেক্টলি। আমার মনে উনি আমার মতো করে একটা জিনিস বুঝেন, সেটা কি, এই ভারতবর্ষের হিন্দু বলেন আর মুসলমান বলেন স্যার, এরা ধর্মের প্রতি এত দুর্বল, এত বেশি দুর্বল, অতি দুর্বলতা থেকে এরা সবচেয়ে বেশি অধর্ম করে। এই মহাভারতের সেই গল্পের মতো অধর্ম সবচেয়ে বেশি হয় ধর্মের নামে। যেমন দেখেন স্যার, আমাদের যদি কেউ একটা পান খাওয়ায়, মনে করি আমি একদম অব্লিগেটেড হয়ে যাই, আমাকে এখন এই কৃতজ্ঞতার জবাব দিতেই হবে। আমাদের এই সরকারের কিছু কিছু ব্যক্তি শেখ হাসিনার সময় কিছু সুযোগ পেয়ে কিছু গুরুত্বপূর্ণ পদে থেকে বা যাই হোক, তারা অনেক বেশি অব্লিগেটেড, এখন আমাকে কৃতজ্ঞতা দেখাইতে হবে। ঠিক তেমনি এই ইউনূস সরকারের এই যে সমন্বয়ক যারা, তারা আন্দোলন করে মনে করে সেনাবাহিনীর মাধ্যমে আমরা সাফল্য পেয়েছি, সো এখন সেনাবাহিনীর সাথে কিছুই বলা যাবে না, সব জায়গায় প্রতিবাদ করা যাবে। তো এটাও একটা কারণ। কিন্তু আমি এটা, আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের যে ভিকটিম অফিসার যারা, এই ভিকটিম অফিসাররা স্যার, আমি তো এরা তো অনেকে আমার কাছাকাছি জুনিয়র, অনেকের সাথে কথা বলে আপনি যা বলেন এর চেয়ে আরো লোমহর্ষক কাহিনী আছে স্যার, খুবই দুঃখজনক। এবং সবচেয়ে অ্যালার্মিং বিষয়, আমি এই অফিসারদেরকে ধন্যবাদ দেব, এরা বিপথে যায়নি। প্রত্যেকটা অফিসার ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড। এরা কোনো ওই আনসার একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া না, লং কোর্সের অফিসার মিলিটারি একাডেমিতে 2-3 বছর ট্রেনিং নেওয়া, অনেকে বেসিক কোর্স করে ওয়েপন
আমাদের একটা অফিসার কমিশন পাওয়ার পরে 1 বছরের মধ্যে ওয়েপন কোর্স করতে হয়, মানে ক্ষুদ্রাস্ত্র হেভি ওয়েপন দুইটার উপর, আপনি জানেন স্যার। এরা প্রত্যেকে বিভিন্ন ধরনের হেভি ওয়েপন, লাইট ওয়েপন এগুলোর উপরে ট্রেনিং নেওয়া, সব ধরনের অস্ত্র চালাইতে জানে। এই অফিসারগুলোর এখন যদি একটা অফিসার এখন আলহামদুলিল্লাহ বিপথে যায় নাই, কিন্তু এদেরকে যদি আমি অ্যাটেন্ড না করি, এদের কথা যদি না শুনি, এরা ভুল পথে যেতে পারে। কিছুদিন আগে সেনাপ্রধানের MA মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার এহসান স্যার, তার সাথে আমি নিজে যোগাযোগ করছি। প্লিজ আপনি আমার চিফের সাথে কথা বলেন, আমি ইয়াং অফিসার নিয়ে যেতে চাই, তাদের কথা অন্তত শুনুক। আমি স্যার আমি কোনো চ্যালেঞ্জে যেতে চাই না, আই ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং। কারণ আমি কোনো চ্যালেঞ্জ, কোনো পার্সোনালিটি ক্লাস থেকে আমি চাই না এই অফিসাররা ভিকটিম হোক, এরা আরো ক্ষতিগ্রস্ত হোক। আমার কোনো উপস্থাপনার ভুলে বা আমার কোনো প্রসেসগত ভুলে যাতে এই অফিসাররা তাদের সম্ভাবনার রাস্তাটা বন্ধ না হয়ে যায়, সেজন্য আমি তার ধৈর্য নিয়ে আমি লেগে থাকতে চাই। এবং আপনাকে আমি সেটা অনুরোধ করবো, নিরাশ হবেন না। হ্যাঁ না, একটু স্যার আরেকটু আছে স্যার। তো ইলিয়াস যে একটা বিষয় যে প্রশ্ন করছে, সেটা হচ্ছে যে আমাদের এই বর্তমান এই মুহূর্তটায় আমাদের সত্যিকার অর্থে যেটা সবচেয়ে বেশি জরুরি, তা হচ্ছে আমাদের কয়েকটা ডেজিগনেটেড জায়গাগুলো আছে ইমিডিয়েটলি পরিবর্তন। যেমন ধরুন ডিএমপি কমিশনার, এই যে ডিএমপি কমিশনার দায়িত্ব দেওয়া হচ্ছে সাজ্জাদ সাহেব, আমি বলবো কমপ্লিট একটা ফেল কেস, একদম কমপ্লিটলি একটা ফেল কেস। এই ব্যক্তিকে তিনি ওই সেদিন দেখলাম যে একটা বক্তব্য দিচ্ছেন, তার বক্তব্য শুনে অনেক মানুষের ভাইরাল করছেন। হ্যাঁ কি আপনার ছিনতাইকারী নিয়ে কি একটা বক্তব্য দিলেন, একটা হাস্যকর একটাই, ক্যাচিং শত্রুস অ্যান্ড ক্যাচিং ছিনতাইকারিস, এরকম টাইপ একটা উনি স্টেটমেন্ট দিয়েছেন। তো ওনার গুরুত্ব কোথায় দেওয়া উচিত, প্রায়োরিটাইজেশনটাই সে জানেন না এই ডিএমপি কমিশনার। এবং তিনি দায়িত্ব নিয়ে ধামধাম করে কতগুলো চেঞ্জ করে ফেলছেন। এবং তিনি দীর্ঘদিন ধরে একটা ইউনিফর্ম সার্ভিসের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই ধরনের ইউনিফর্ম সার্ভিস বা ল এনফোর্সিং এজেন্সিগুলোতে লং টাইম অ্যাবসেন্ট থাকলে তাকে এই দায়িত্ব দেওয়া উচিত না। ইউনিফর্ম সার্ভিসগুলোতে না দিয়ে তাকে কর্পোরেশনের চেয়ারম্যান বা ডিজি বা ব্যুরোক্রেটিক কোনো একটা দায়িত্ব দেওয়া যেত, তাকে এই কমান্ডে দেওয়া যায় না। কমান্ড জিনিসটার সাথে প্র্যাকটিস, অনুশীলন, এটা খুব জরুরি একটা বিষয়। ওনার কোনো অনুশীলন নাই, উনি 15-16 বছর ধরে চাকরি থেকে সবকিছু থেকে বিরত ছিলেন, তিনি ডাক্তারি বা অন্য কিছু করে বেড়াইছেন। সেই ব্যক্তিকে এখন ডিএমপির মতো একটা ভাইব্রেন্ট জায়গায় দায়িত্ব দিয়ে রাখছি, এবং এখানে আসার পরে তিনি অনেকটা যা করছেন, অনেক যা শুনলাম তাতে সে সত্যিকার অর্থে আওয়ামী লীগের মনে হয় উদ্দেশ্য বাস্তবায়ন করে যাচ্ছেন। আচ্ছা, তারপরে কয়েকজন সচিব আছেন, কয়েকটা সচিব বলায়, ওই সচিবগুলো যেমন এই যে মুখ্য সচিবই তার কথাই ধরেন, এই ব্যক্তি তিনি কিন্তু আওয়ামী লীগের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এই পদে আসছেন, তাকে কেন এখানে রাখা হয়েছে? তারপরে আমাদের মিলিটারি অ্যাডভাইজার টু চিফ অ্যাডভাইজার, তার ব্যাপারে অনেক কথা শুনে আসতেছি, কিন্তু তাকে সেখানে কেন রাখা হয়েছে, কেন তার পরিবর্তন করা হয়? তারপরে আমাদের এসএসএফ এর ডিজি, এসএসএফ এর কর্মকর্তা যারা আছে, আমি নিজের একটা আমার স্বচক্ষের প্রমাণ বলি, 21শে নভেম্বর যখন প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে আই ওয়াজ ওয়ান অফ দ্য ইনভাইটেড গেস্ট। সেখানে আমার চোখের সামনে আমি দেখলাম এসএসএফ এর কয়েকটা অফিসার যে কর্মকাণ্ডগুলো করলো, খুবই আই ক্যাচিং। তো এখানে কেন তারা এরকম কর্মকাণ্ড করছে? এই এসএসএফ এর অফিসাররা সব রিক্রুটেড আওয়ামী লীগের সময়। এসএসএফ এ কারা রিক্রুটেড হয়? সবচেয়ে সরকারের প্রতি, শেখ হাসিনার প্রতি সবচেয়ে লয়াল ব্যক্তি, সেই কর্মকর্তাগুলো পরিবর্তন করা হয় না। আপনি একজন চিফ অ্যাডভাইজারের ক্লোজ প্রোটেকশনের দায়িত্বে রেখেছেন ওই কর্মকর্তাদের যারা শেখ হাসিনার ক্লোজ প্রোটেকশনে ছিল। হাউ ইজ ইট পসিবল? এর চেয়ে বড় তামাশা কি হইতে পারে? আপনার সর্বোচ্চ সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় কোন রাষ্ট্রপ্রধানের ক্লোজ প্রোটেকশন টিমে যারা থাকে, তাদের ক্লিয়ারেন্স হয় কোন রাষ্ট্রের সর্বোচ্চ ক্লিয়ারেন্স। সেই সর্বোচ্চ ক্লিয়ারেন্সের জায়গায় রেখেছেন শেখ হাসিনার আমলের তার পাহারাদারকে। স্লো পয়জনিং এ এখনো যে শেখ ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু হত্যা করা হয়নি, এটাই তো কপাল। আপনারা এখানে আপনারা যে বলবেন যে এই ভুল, এটা আমার কাছে সবচেয়ে তামাশা মনে হচ্ছে বাংলাদেশে আজকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা ঘটলো, এর চেয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটেনি, এটাই তো আলহামদুলিল্লাহ। আরো খারাপ কিছু ঘটার কথা ছিল, আরো খারাপ কিছু। কারণ এখানে আমরা যত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গা, সবগুলো লোক বিতর্কে এভরিওয়্যার। এবং আমাদের সংক্ষিপ্ত করি আরেকটু তাইলে বিষয়, লাস্ট একটা কথা, আমাদের অনেক প্রতিবাদী লোকগুলা ইদানিং চুপসে গিয়েছেন, তারা তাল মিলে চলা শুরু করেছেন, কারণ কি একটু একটু করে স্বার্থ পাচ্ছেন। এবং ওই যে ইলিয়াস কিছুক্ষণ আগে কিছু ব্যক্তি নিয়ে কথা বলেছিলেন, কিছু লোক প্রতিবাদ করতেন, আমি থ্যাঙ্কস যে কয়েকজন ব্যক্তি, কনক সরার, পিনাকি দা এবং কয়েকজন আছে যারা আলহামদুলিল্লাহ বিক্রি হয় নাই, কিন্তু কয়েকজন ব্যক্তি কিন্তু মোটামুটি। এবং সত্যি কথা, আমার কাছে আমি উদাহরণ দিই, আমি নাম বলবো না, আমি শফিউদ্দিন, জেনারেল শফিউদ্দিনকে একটা লাইভ করেছি, আমার মোবাইলে তৎক্ষণাৎ 4 জন ব্যক্তি ফোন করেছেন, ওনার নামটা কি বাদ দেওয়া যায় না, সেই 4জনে কিন্তু অন্যতম ভাইব্রেন্ট সোশ্যাল মিডিয়াতে বিশাল জনপ্রিয় ফিগার, আমি নামটা এখানে নিলাম না।
কারণ আমি তাকে ওয়াদা করছি। সে আবার ফোন করে বলেছে ভাই আমার নামটা কোথাও বইলো না, একজন এক জায়গায়, আবার কয়েকদিন আগে সে চেয়ারম্যানও হয়েছেন নির্বাচন করে। এই ব্যক্তিগুলো অনুরোধ করছেন কার জন্য? শফিউদ্দিন, যিনি জেনারেল আজিজের নামটা শুধু মানুষ জানে, আমি বলি মূর্খ মানুষগুলো শুধু জেনারেল আজিজের নাম নাই, জ্ঞানী লোকগুলো জানে শফিউদ্দিন বাংলাদেশের কি সর্বনাশ করেছে। উনি হলো একা সব খেয়েছেন, আর জেনারেল আজিজ কি করেছেন? তিনি নিজে যদি কিছু করেও থাকেন তিনি আরেকজনের উপকারও করছেন, আর ওই ব্যক্তি উপকার করতেন না। কোন একজন ব্যবসায়ী আমাকে একটা মন্তব্য করছিল, ভাই আমি শফিউদ্দিন সাহেবের কাছে অমুক অফিসারের রেফারেন্সে গিয়েছিলাম, উনি আমাকে দ্বিতীয় দিন বলেছেন আপনাকে কাজ 300 কোটি টাকা দিয়েছে, আরো দেবো, কিন্তু ওই জেনারেলের সাথে আর যোগাযোগ করেন না, কোন আর্মি অফিসারের সাথে যোগাযোগ করবেন না। কারণ কি? উনি একা একা চুরি করবেন, কেউ যাতে জানতে না পারে। এটাই আমার বক্তব্য, আর কিছু না। থ্যাংক ইউ। সেনাবাহিনী যুদ্ধের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবে। আগরতলা ওইদিকে ইয়েতে বেনাপোলে ওরা এসে নাচানাচি করতেছে, আমরা এখানে সেনা কল্যাণ সংস্থায় চাল ডাল আটা মদের হিসাব করতেছে সব সিনিয়র অফিসাররা। দাদা এগুলো বন্ধ করতে হবে। তো আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সবচেয়ে বড় আজকে আমাদের আলোচনার মূল জায়গাটা হচ্ছে যে সেনাবাহিনীর সংস্কারটা খুবই জরুরি। শুধু সেনাবাহিনী না, এই যে সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটলো, এটা সব বিভিন্ন জায়গায় কোথাও কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা কতদূর সম্ভব হবে? এখন যে হযবরল অবস্থা, এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আপনি এত কথা বলেন কেন, ইলিয়াস হুসাইন এত কথা বলে কেন, কনক সারোয়ার এত কথা বলে কেন, এই সরকার তো আমাদের সরকার। তো আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না। এখন যেটা ঘটলো, করণীয় কি? আজকের এপিসোডটা ইলিয়াস নিশ্চয়ই দেখছো তুমি। প্রথমে জেনারেল হাসান নাসির, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার সম্পর্কে আমরা দীর্ঘ সময় নানা আলাপ করছি এবং আমরা চাইছি আপনার এক্সপার্টাইজ এবং আপনার দেশপ্রেম এবং আপনার কাজের পদ্ধতি আমাদের ভবিষ্যতের বাংলাদেশকে আরো সমৃদ্ধ করুক, আপনি আমাদের সাথে কাজে থাকেন, এটা আমরা চেয়েছি, আমি এবং ইলিয়াস। এটা যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আপনার হাতে থাকলে অনেক ভালো ফাংশন করতো। আমি একটু এই যে সংস্কার, সেনাবাহিনীর সংস্কার নিয়ে যে আলাপটা উঠেছে, আমি এটা নিয়ে একটু ইলিয়াস কথা বলতে চাই। বিশেষত জেনারেল হাসান নাসির যেহেতু আছেন, উনার ইয়েতে আমি জানি না উনি দেখেছেন কিনা আমার সেই এপিসোড গুলো, যেখানে আমি আর্মিতে আসলে কোথায় কোথায় ঝামেলা হয়েছিল শুরু থেকে, গঠন করার সময় থেকে, সেই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম। সেটা সংস্কারের প্রশ্নে আসলে আমাদের ওই জায়গাগুলো ধরে ধরে আমাদের এগোতে হবে, যে কোথায় কোথায় আমরা ঠিক কাজ করিনি, ঠিক সিদ্ধান্ত নিইনি। ওইখানে আর একটা জিনিস জেনারেল হাসান নাসির, আমি যেটা বাদ দিয়েছি, আমি যেটা বলিনি সেন্সিটিভিটির কারণে, সেটা আমি আজকে বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের প্রথম সেনাপ্রধান কে হবেন, সেটাও আসলে আমাদের রাইট ডিসিশন হয়নি। আমি আমার মুক্তিযুদ্ধের স্বাধীনতোত্তর বাংলাদেশ বইটা লেখার সময় আমি এটা কিঞ্চিত উল্লেখ করেছিলাম যে সেই সময় একজন লেফটেন্যান্ট জেনারেলকে সেনাপ্রধান বানানোর প্রস্তাব বিবেচিত হচ্ছিল এবং জেনারেল ওসমানীরও তিনি পছন্দের লোক ছিলেন, এবং তিনি নবাব পরিবারের সন্তান ছিলেন এবং খুবই রেসপেক্টেবল ফ্যামিলির সন্তান ছিলেন। এমনকি এটা নাকি শেখ মুজিব নিজেও এগ্রি করেছিলেন। কিন্তু আমাদের জি, তো জেনারেল শফিউল্লাহ নাকি এটা তোফায়েল আহমেদকে ধরে এবং তৎকালীন কিছু সেক্টর কমান্ডারকে ধরে এটাকে, এই ডিসিশনটা নেওয়া থেকে বিরত রাখছিলেন সরকারকে। এবং দেখেন, আমি এখানে মেজর রেজা আছেন, ওখানে আশা করি কিছু ব্যক্তিগতভাবে নেবেন না, মনে করবেন না কিছু। সেটা হচ্ছে যে সেনা প্রধান, মানে আমরা যদি একটা কর্পোরেটের কথাও ধরি, যে দ্য পজিশন অফ সিইও, এইখানে এমন এমন কিছু ফাংশন আছে, এমন এমন কিছু ইস্যুস আছে, যে ইস্যুস গুলো একই কোয়ালিফিকেশনের লোক, ধরেন একজন MBA করা, একজন হাইলি কোয়ালিফাইড ইয়াং এক্সিকিউটিভ, তার পক্ষে জানা সম্ভব না কখনোই। সে কখনোই ওই কমপ্লেক্সিটির মধ্যে পড়েনি এবং ওই ফাংশন গুলো সে এক্সপোজ না। তো বয়সের একটা ব্যাপার আছে এবং এটাকে সব সময় গুরুত্ব দিতে হয়। অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, পজিশনের একটা ব্যাপার আছে, কে কোন পজিশনে ফাংশন করেছে সেটার একটা ব্যাপার আছে। এবং আমি খুবই সার্টেন, আমার মনে হয় যে জেনারেল নাসির এটাতে এগ্রি করবেন, যে জেনারেল নাসির সেনাবাহিনীর যে যতটুকু দেখেন, যে ডোমেইন গুলো দেখেন এবং যতটুকু উনি সেনাপ্রধান, ওনার চেয়ে ডেফিনেটলি কিছু জিনিস বেশি দেখেন ওই পজিশনে গেলে, এবং দেখবেন এটাই ন্যাচারাল। তো সেই জন্য ওই যে প্রথম সিলেকশনের ব্যাপারটা, ওখান থেকে প্রবলেমটা শুরু। দ্বিতীয় বিগেস্ট প্রবলেম হয়েছে জ্যেষ্ঠতা দেওয়া, 2 বছরের জ্যেষ্ঠতা দেওয়া যারা মুক্তিযুদ্ধে গেছেন। কারণ
এগুলো সব তো পলিটিক্যাল ডিসিশন, কারণ এটা তো ঠিক করবে পলিটিক্যাল লিডাররা, কারণ উনারা জানেন যে আমাদেরকে পাকিস্তান থেকে সেনাবাহিনী সেনা কর্মকর্তাদেরকে আনতে হবে এবং তাদেরকে চাকরিতে দেবো, এটা ওনারা জানেন। কারণ 18 জন বা 21 জন বোধহয় অফিসার ছিলেন, তা দিয়ে তো সেনাবাহিনী চলে না। এটা তো আগেই চিন্তা করতে হবে যে আমাদের পাকিস্তানে আমাদের প্রচুর বাংলাদেশি অফিসার আছে এবং তারা ফেরত আসবে, তাদেরকে ফেরত নেবো। কি করবো? তাদেরকে সেনাবাহিনীতে আত্মীকৃত করবো। তাহলে কি হবে? তাহলে এখানে আমি যে 2 বছর দিলাম, তাহলে তো আমার বন্ধু, যার বন্ধু, সে সিনিয়রিটি পেয়ে যাবে। এবং অনেক সেনা অফিসার যারা আসতে চেয়েছে, আসতে পারেনি, বন্দী ছিল, পরিবার বন্দী ছিল, নানা কারণে তারা আসতে পারেনি। এবং এমন না যে যারা পাকিস্তানে ছিল তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী ছিল, তা তো না। তো তাহলে এই যে ডিসিশনটা যখন নেওয়া হলো, তখন এটা কেউ কেন বললো না যে এই কাজটা করা যাবে? এবং এই জায়গাতেই আসে যে এই যে লোভ, ব্যক্তিগত লোভ থেকে, ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে, বৈষয়িক আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা। এটা থেকে দূরে না থাকতে পারলে এটা এমন বড় প্রবলেম তৈরি করে পরবর্তীতে জাতির জন্য, যেটা খুব বড় সমস্যা হয়ে যায়। তারপরে ধরেন রক্ষী বাহিনীর আত্মীকরণ, এটা একটা ডিজাস্টার, বিগেস্ট ডিজাস্টার প্রবাবলি সেনাবাহিনীর ইতিহাসে। কেন? কারণটা হচ্ছে যে রক্ষী বাহিনী ওয়াজ ট্রেইনড বাই র। রক্ষী বাহিনী ছিল মুজিব বাহিনী থেকে রিক্রুটেড, মুজিব বাহিনী ওয়াজ ট্রেন্ড বাই র, এবং রক্ষী বাহিনী ওয়াজ নট ট্রেন্ড অ্যাজ এ মিলিটারি ফোর্স। রক্ষী বাহিনী একটা প্যারামিলিশিয়া বলতে পারেন বা প্যারামিলিটারি বলতে পারেন। মুজিব বাহিনীটাই রক্ষী বাহিনী। হ্যাঁ, মুজিব বাহিনী রক্ষী বাহিনী, কিন্তু যখন রক্ষী বাহিনী যদি ফরমেশন আমি ধরি, তাহলে এটা অনেকটা র্যাবের মতো। তো সেইখানে যে মিলিটারি হিসেবে ট্রেন্ড না এবং বিদেশি গোয়েন্দা সংস্থাকৃত ট্রেন্ড, তাকে আমি আর্মির ভেতরে আত্মীকৃত করে ফেললাম, এবং যার ভেতরে থেকে জেনারেল পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, মানে এর চেয়ে বড় ডিজাস্টার কি হতে পারে? এইটা তো আমারই এখন আমরা পলিটিক্যাল লিডারদেরকে, জেনারেল রশিদ, হ্যাঁ জেনারেল রশিদ, আমি তো ধরছিলাম ওনাকে। জেনারেল শিকদার একজন আছেন, হ্যাঁ জেনারেল শিকদার একজন আছেন। হ্যাঁ, জেনারেল রশিদের সাথে একটা টক শোতে আমি ওনাকে ধরছিলাম তো, যে আপনি তো রক্ষী বাহিনী মিয়া, এইভাবে মানে বেশ অপমান করছিল। জেনারেল শিকদার, জেনারেল রশিদ, তারা দুজনেই পোস্ট রিটায়ার্ড মেজর জেনারেল, তারা ব্রিগেডিয়ার র্যাঙ্কে রিটায়ারমেন্টে গিয়েছিলেন, পরে শেখ হাসিনা দুজনকেই মেজর জেনারেল বানিয়েছিলেন। আচ্ছা, এখন আমার প্রশ্নটা অন্য। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যেটা ক্যান্সারের মৃত্যুবরণ করছে এটা না, পিনাকিদা রশিদ সম্পর্কে মনে হয় একটু ধারণা ভুল। ওটা গ্রাজুয়েট করছে রশিদ, মারা গেছে কিছুদিন আগে ক্যান্সারে। না, গ্রাজুয়েট করছে অফিসার, হি ইজ নট ফ্রম রক্ষী বাহিনী। ও আচ্ছা 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 আচ্ছা। জেনারেল মাসুদ রক্ষী বাহিনী। আচ্ছা, না, এটা জেনারেল আব্দুর রশিদ রক্ষী বাহিনী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা এমনি প্রসঙ্গ। তো ঘটনা হচ্ছে আর্মি অ্যাজ ইনস্টিটিউট, রক্ষী বাহিনীকে যখন আত্মীকৃত করা হলো, আর্মি অ্যাজ ইনস্টিটিউট সেটাকে বাধা দিল না কেন? তাই না? আর্মি অ্যাজ ইনস্টিটিউট, এটা তো বিপদটা প্রথমে বুঝতে হবে যে এর বিপদটা কোথায়। পলিটিক্যাল লিডাররা না হয় বোঝে না, বেকুব, এত ইন্টিগ্রেসির মধ্যে যায় না, এত ডিটেলের মধ্যে যায় না, তার ফোরসাইট নাই, সবই বুঝলাম। কিন্তু আর্মি অ্যাজ ইনস্টিটিউট, তার এটা বাধা দেওয়া উচিত ছিল। সে কিন্তু বাধা দিতে পারেনি এবং দেয়নি। আচ্ছা, তারপরে বাদ দিলাম। এরপরে আসলো হচ্ছে র্যাবে যাওয়া। হ্যাঁ, এবং আমি এখনো পর্যন্ত আমি খুব অবাক হই জেনারেল নাসির, যে এখনো পর্যন্ত আর্মির অফিসারেরা, আমার অনেক প্রিয় লোক আছে যারা আমাকে ধরেন আমাকে মামা টামা বলে ডাকে। তো এরকম আমি বলি যে সাফায়েত ও আমাকে মা বলে ডাকে, কারণ মা আমাদের সাথে পড়তো আর কি, ওর মা তো ডাক্তার। তো সাফায়েত আমার সাথে তর্ক একদিন, মামা এটা আপনি বলছেন, এটা ঠিক বলেননি, র্যাব এটা খুব ভালো কাজ করছে, এই করছে, ওই করছে, এইটা করছে। আমি সাফায়েত, তুমি বেসিকটাই বুঝতে পারতেছো না যে কোথায় প্রবলেমটা হচ্ছে যে তুমি কখন আরো একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যে ইয়ে থেকে, আর্মি থেকে যে ফেরত আসছে পাকিস্তান আর্মি থেকে, তার মধ্যে কাউকে পুলিশে পোস্টিং দেওয়া হয়েছে, এসপি করা হয়েছে। হ্যাঁ, মানে আর্মি দিয়ে তো আমি পুলিশ চালিতে পারি না। পুলিশ এবং আর্মি এটা কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট, একদম কমপ্লিটলি ডিফারেন্ট মাইন্ডসেট। পুলিশ সিভিলিয়ানদের সাথে ডিল করে, আর্মি দেশের শত্রুর সাথে ডিল করে। সো দুই পক্ষের ডিলিংস এর তরিকা তো আলাদা। মানে নাগরিকের মধ্যে তো এর মধ্যে শুধু অপরাধী থাকে না, এর নাগরিকের মধ্যে তো নিরাপরাধ লোকও থাকে। ইমিগ্রেশন পুলিশ, সে কি অপরাধীর সাথে ডিল করে? সে তো একজন রেসপেক্টেবল নাগরিকের সাথে ডিল করে। বা আমরা কি শুধু অপরাধ হলেই পুলিশের কাছে যাই? তা তো যাই না। আমার একটা জিনিস হারাই গেলেও তো আমি পুলিশের কাছে ডায়েরি করতে যাই, তাই না? তো আমি আর্মিকে দিয়ে পুলিশ চালাইতে পারি না, এটা না যে আর্মিও অস্ত্র চালায় পুলিশও অস্ত্র চালায়, দুই জিনিস সমান না, এটা না। তারপরে ফাইনালি এসে এই র্যাবে এসে আর্মির অফিসাররা করাপ্ট হলো। এবং আরো দুইটা জিনিস আছে, আমি ওইটা বলতে চাই না সেন্সিটিভিটির কারণ, একটা বলি,
সেটা হচ্ছে যে ব্যবসাপত্রে আর্মিকে নিয়োগ করা। ব্যবসা করা আর্মির কাজ না। এটা সেনসিটিভ না, এটা বলতে হবে, ওপেনলি বলতে হবে, এটাই আর্মিকে সব থেকে বেশি ক্ষতি করছে এই মুহূর্তে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এটা এটা তো দাদা ব্যবসা না, এটা কন্ট্রাক্টর। হ্যাঁ, তো কিন্তু এত কিছুর পরেও মানে এত ভাবে মানে আমি যে কথাটা প্রথম থেকে বলার চেষ্টা করি আর কি, সেটা হচ্ছে যে কোনোদিন ইন্ডিয়া চায় না যে বাংলাদেশের আর্মি একটা শক্ত মেরুদণ্ড নিয়ে দাঁড়াক, বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য দাঁড়াক, এবং যতভাবে এটাকে নষ্ট করা যায় এটা, এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান প্লয়, এবং এই প্রত্যেকটা ইন্ডিয়ান প্লয় দিয়ে আর্মিকে দুর্বল করা হয়েছে। এবং বিডিআর বিদ্রোহ বা বিডিআর কানের বিডিআর হত্যাকাণ্ড কি বলেন না কেন, এই সবকিছুর পেছনে একটাই কারণ, আর্মি যেন শক্ত মেরুদণ্ড নিয়ে একটা স্বাধীন দেশের উপযোগী সেনাবাহিনী হিসেবে দাঁড়াতে না পারে। এটাই ছিল একমাত্র উদ্দেশ্য। তো এটাই যদি একমাত্র উদ্দেশ্য হয় আর্মিকে ধ্বংস করে দেওয়া, তা আর্মি কি ফাইনালি ধ্বংস হয়েছে? প্রশ্নটা এখানে। আমি বলবো আর্মি হচ্ছে একমাত্র ইনস্টিটিউট যেটা এখনো বাংলাদেশের স্বার্থে কাজ করে, ফাংশন করে। গত বিপ্লবে আমরা তো দেখলাম যে আর্মি অফিসার, আমার আজকের ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, একমাত্র সরকারি কর্মচারী, একমাত্র সাবেক সরকারি কর্মচারী। কারণ হাউজিং কি শুধু আর্মির আছে? হাউজিং অন্য পেশার নাই, জুডিশিয়ারির নাই, এই প্রশাসনের হাউজিং নাই। কোথায় থেকে তো মিছিল বেরোলো না? আর্মি অফিসাররা তো মিছিল বের করছিল। সাবেক আর্মি অফিসাররাই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াইলো, প্রকাশ্যে বিবৃতি দিল, সমাবেশ করলো। আর তো কেউ করলো না। তার মানে আর্মিকে এখনো ধ্বংস করতে পারেনি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আশার জায়গা। এবং এই আশার জায়গা থেকেই আর্মিকে আমাদের যদি পুনর্গঠন করতে হয়, আর্মি নিজেই ফাংশন করা শুরু করবে, নিজেকে হিল করে ফেলতে পারবে। আর্মির ভেতরে যেহেতু ওই স্পিরিটটা আছে, অলরেডি আছে, এবং এটা শেষ হয়ে যায়নি, এটা নিঃশেষ হয়ে যায়নি। দেখেন, আর্মি অফিসার এবং আর্মি জুনিয়র অফিসার এবং আর্মি সৈনিকেরা গুলি করবে না বলে জানাই দিল 5 তারিখ সকালবেলা, বললো তারা আমরা গুলি করব না। পুলিশের কনস্টেবলরা তো বললো না যে আমরা গুলি করবো না স্যার? বলতে পারতো তো, ওদের হাতে তো অস্ত্র ছিল। বিডিআর তো বললো না যে স্যার আমরা গুলি করবো না, আর্মিকে বলতে হয়েছে। এবং আর্মি যখন বলছে তখনই বিপ্লবটা হলো, তখনই পরাজয়টা হলো। তার মানে আমরা যত যাই বলি না কেন, ওই একটা ইনস্টিটিউট এখনো টিকে আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এবং এইটাকে আমাদেরকে প্রোটেক্ট করে রাখতে হবে। এবং সেই জন্যই বাংলাদেশে যারা এই যে কম্পেনসেশন করতেছে আমলারা, প্রথম কাজ করা উচিত ছিল আর্মি অফিসার যারা বঞ্চিত হয়েছে, আর্মি অফিসার যাদের চাকরি গেছে, আর্মি অফিসার যারা নির্যাতিত হয়েছে, আর্মি অফিসার যারা দেশ ছাড়ছে, তাদের জন্য ব্যবস্থা করা। এবং এটাই আমাদের প্রথম এবং একমাত্র কাজ হওয়া উচিত যদি সরকারি কর্মচারী কারোর জন্য কিছু করতে হয়। ইলিয়াস, আমার বলার কথা এটাই, এবং আমি মনে করি ইলিয়াস এই ব্যাপারেও কথা বলা উচিত তোমার, এবং এই লাইনেই কথা বলা উচিত, আমাদের এই লাইনেই ফাইটটা চালানো উচিত। কারণ আমি মনে করি যে আর্মিকে যদি আমরা রক্ষা করতে পারি, বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারি। না দাদা, আপনি তো আর্মি নিয়ে পজিটিভ কথা বললেন, আমি একটু সমালোচনা করি। সেটা হচ্ছে আপনি বললেন না যে আর্মির কাছে গিয়েছে, আর্মি বলেছে যে গুলি করবে না, এই জন্যই সব ঠিক হয়ে গেছে। তার মানে আর্মি গুলি করবে না বলার পরেই সব ঠিক হয়ে গেছে। তার মানে এতদিন আর্মি গুলি করেছে, এই জন্য কিছু ঠিক হয় নাই। অবশ্যই করেছে। অতএব আর্মি গুলি করবে কেন, সেটা হচ্ছে কথা। আর্মিকে যে পরিমাণে সুযোগ সুবিধা দেওয়া হয়, যা দেওয়া হয়, পুলিশকে তার কানা করেও দেওয়া হয় না, এটা আপনাকে মানতে হবে। সো সেই জায়গায় সেনাবাহিনীর যদি নাকি আরো সেনাবাহিনীর প্রতিরক্ষা খাতে যদি যে বাজেট কিন্তু তার হস্তক্ষেপ থাকে না, প্রতিরক্ষা খাতের বাজেট তাদের ইচ্ছা মতো যেটা তারা যা বলে ওইটাই পাশ করে দেওয়া হয়। এখন মানে যারা করবো না, যারা বলছে তারা কিছু পায় না, তারা সৈনিক আর জুনিয়র অফিসার। না ঠিক আছে, গুলি করার ক্ষমতা তো তাদের। ঠিক আছে। জি জি, আমি একটু কথা বলবো। জি বল ইলিয়াস ভাই, আমি বলবো। জি প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছি যে ইদানিং একটা মানে প্রচলন, যেটা আর্মি সার্কেলে করতেছে, যে ব্রিগেডিয়ার হাসান নাসির আর্মিকে জনসমক্ষে বিব্রত করছে, অপমানিত করছে, এমন সব কথা হচ্ছে যেগুলা জানাজানি হলে আর্মির সম্মান নষ্ট হবে। এমন অফিসারও বলছে যারা এই বিডিআর এর কারণে চাকরি হারিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা সুবিধাজনক অবস্থায় ছিল গত 16 বছর। তারা এসে আমাকে বলতেছে যে স্যার আপনি এইগুলা কেন করতেছেন, এটা তো আর্মির বদনাম হচ্ছে। তাই বললাম, বদনাম হচ্ছে কি হচ্ছে না সেটা কে চিন্তা করবে? যে অপরাধ করছে সে, না যে এটা বিচার চেয়ে জনসমক্ষে প্রকাশ করছে? আর্মি তো একটা ইনস্টিটিউশন, সেনাপ্রধান একটা ইনস্টিটিউশন, তার সম্পর্কে বাজারে এত কথা কেন থাকবে? তাকে তার সর্বোচ্চ সম্মান প্রতিষ্ঠান সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী, এদের
প্রতিষ্ঠানিক সম্মান বজায় রাখার জন্য তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। কিন্তু আমরা গত 16 বছরে কি দেখলাম, একেবারে খোলা মনে তারা ব্যবসা বাণিজ্য যত রকম আগাম কুকাম সব কিছুর সাথে জড়িত, বা জড়িত যদি না থাকে তাহলে অবশ্যই আইএসপিআর কে এগুলাকে ডিফেন্ড করতে হবে। যেগুলো মানে এগুলা মিথ্যা, ক্ষমতা সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, সেনাবাহিনীকে ছোট করা হচ্ছে, হয় তারা তদন্ত আদেশ করবে। একটা সেকেন্ড লেফটেন্যান্ট বা এই যে তাপস হত্যার এদেরকে অন্তরীণ রেখে দীর্ঘদিন বেআইনি ভাবে অন্তরীণ রেখে জেলে যখন হস্তান্তর করা হয় তখন বলা হয় তোমার 5 বছর জেল হয়েছে, কোনো বিচার কোর্ট মার্শাল কিচ্ছু তারা জানেন কেন তারা জেলে গেল। অথচ আমরা যারা হাজার হাজার কোটি টাকার অপরাধ করছে, যারা যারা এই যে 5টা 10টা 50টা 100টা খুন করছে, গুম করছে, তাদেরকে দেখতেছি একটা সম্মানের সাথে সুটকোট পরে তারা আদালতে যাতায়াত করতেছে, তারা সম্মানের সাথে তারা পুলিশে হ্যান্ড ওভার করা হয়েছে। আর্মি অ্যাক্টে কিন্তু তাদের মিনিমাম শাস্তি হওয়ার সুযোগ আছে। আর্মি অ্যাক্টে কিন্তু বলা আছে সেনা সেকশন 55-এ বহু অফিসার চাকরি হারিয়েছে, ইয়াং অফিসাররা, কিন্তু সিনিয়র অফিসাররা এই অ্যাক্টে চাকরি হারাচ্ছে না কেন? ওর থেকে 1000 গুণ বেশি অপরাধ করে। এটা আমার প্রশ্ন। তাহলে ভবিষ্যতে আর্মিতে সবাই সতর্ক থাকবো। না, সেনাবাহিনীর যে সম্মান এটা তো সেদিনই নষ্ট হয়েছে যেদিন কিনা জেনারেল আজিজের যে ফোন রেকর্ড কনক সারোয়ার তার ইউটিউব চ্যানেলে প্রচার করেছিল, তারপর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আল জাজিরাতে যে দেখানো হলো সেটার পরেও জেনারেল আজিজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার ভাইদেরকে তারপরেও দেশে গিয়েছে, তারা দেশে রাজত্ব করেছে, তখন সেনাবাহিনীর মান সম্মান যায় না। এই পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ আছে, কোন স্বাধীন দেশে, যেই দেশে একটা মানে নর্মাল পলিটিক্যাল সোকল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন ক্যান্টনমেন্টের ভেতরে সেনাবাহিনীর অফিসাররা এইভাবে আটক থাকে, এইভাবে আয়না ঘরের ভেতরে বন্দি রাখে? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে আজ পর্যন্ত? এগুলো তো সিরিয়াতে হয়, এগুলো সেই করতো, হিটলার করতো। বাংলাদেশের মতো এরকম দেশে তো হইতো না। কিভাবে রিভার্স অ্যাকশন কিভাবে হচ্ছে দেখেন। ইট ইজ কর্নেল হাসিন যে আমাকে 5 তারিখ রাত্রে ডিজিএফআই অফিসের সামনে নিয়ে গিয়েছিল, এবং সেই সাথে অনেক জুনিয়র অফিসার ব্রিগেডিয়ার আজমিকে, তার সাথে অন্যান্য গুমেশ যারা আটক ছিল তাদেরকে মুক্ত করার জন্য। আজকে আদেশ বেরিয়েছে ব্রিগেডিয়ার আজমিকে বরখাস্ত থেকে অবসর করা হয়েছে। হাসিনের কিন্তু কোনো খবর নাই। ওর সাথে আরো 50টা যারা এই বঞ্চিত অফিসার ছিল তাদের কিন্তু কেউ শুনেই নাই। আজমি কিন্তু মুখ বন্ধ করে বসে আছে। আমাকে 2বার ডিজিএফআই নিয়ে গিয়েছে, 2বার। এই 2বারের একবার হচ্ছে 5 জানুয়ারি নির্বাচনের দিন আমার যে ভূমিকা ছিল সেটার কারণে, আর সেকেন্ড আরেকবার নিয়ে গিয়েছে খুব হাস্যকর, সেটা হচ্ছে আমি খুলনাতে গিয়েছিলাম, সাতক্ষীরা এলাকাতে আপনার ওই যে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছিল, সেইখানে গিয়ে আমি ওইটার আসল অনুসন্ধানটা করতে গিয়েছিলাম, এবং সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে আওয়ামী লীগের লোকজনই হিন্দুদের উপরে নির্যাতন করেছে। যাই হোক, ওইখান থেকে আসার সময় কয়রা বাজার নামে একটা জায়গা আছে, ওইখানে একটা মানুষের হাট বসে, আপনারা জানেন কিনা জানি না। মানুষ বিক্রি মানে মানুষ বিক্রি মানে কি, এক একজনকে 6 মাস 1 বছর করে মানুষ কিনে নিয়ে যায়, হিসাবে নিয়ে যায়। তো আমার কাছে না জিনিসটা খুব মানে অবাক মনে হয়েছে, যে আমি দেখছি অনেক মানুষজন, কোনো প্রোডাক্ট নাই, মানুষ সব দাঁড়ায় আছে, কিছু নাই। তো আমি জিজ্ঞেস করলাম আমার ড্রাইভার যে ছিল, ওরে জিজ্ঞেস করলাম, তারপর আমাদের সাথে আমাদের প্রতিনিধি ছিল একজন, ভাই এটা কি? উনি বললো, আমি সেখানে গিয়ে একটা নিউজ করলাম, সেই নিউজের শেষে কিছু কথা বলেছিলাম যে মানুষ এখনো কেন এত অসহায় হবে, কেন যে 6 মাসের জন্য বিক্রি হতে হবে। আমার এক্স্যাক্টলি সেই লাইনটা মনে আছে, যে এভাবে বিক্রি হতে হতে গোটা দেশটাই হয়তো বিক্রি হয়ে যাবে কোনো এক অজানা শক্তির কাছে। হ্যাঁ, আমি শেষে এই কথাগুলো আমাদের রিপোর্টিং এ যেটা করে থাকি আর কি। আমাকে এই সোহেল আমাকে ফোন দিয়েছে, সে তখন ডিজিএফআই ক্যাপ্টেন হিসাবে, তখন তিনি ডিজিএফআই তে ডিরেক্টর হিসাবে ছিল, র‍্যাব থেকে গেল ক্যাপ্টেন হয়ে। আমাকে ফোন দিয়ে বলছে যে আপনার করেন অফিসার, কেন আপনি আপনার আগে একবার বললাম, সেই ওই 5 জানুয়ারির সময় কিন্তু সেই নিয়ে গিয়েছে, মাত্র সে র‍্যাব থেকে গিয়েছে তখন। আমি ভাই, আমি তো এরকম কোনো কিছু করি নাই, যে আপনি তো আমাকে বলছিলেন যে আপনি পলিটিক্যাল কোনো ইতে যাইতে পারবেন না, 21-এর চোখ করেন। কারণ আপনি তো এই যে খুলনাতে গিয়ে এই যে এটা কি করছেন? কি করছি বললো এটা। ভাই, এটার জন্য আমার যে পরিমাণে মানে হুমকি, বলতেছে আপনি নাই হয়ে গেলে কিন্তু আপনারা কেউ ঠেকাইতে পারবে না। এটা তো সেনাবাহিনীর কাজ না, সেনাবাহিনীর এইটা কাজ, এই জন্য সেনাবাহিনীকে ওইখানে বসানো হয়েছে। আপনি একটা রিপোর্টার এইটুকু রিপোর্ট করাতে আপনার এত সমস্যা হয়ে গেল, অথচ আপনার ভিতরে এই মানুষ তখন পর্যন্ত বন্দী। আমরা তো জানিও না এগুলো, যে এইভাবে যে সেনাবাহিনীর ভেতরে তারা নিজেদের লোকজনকে নিজেরা গুম করে রেখেছে। যাই হোক, তো সেনাবাহিনীর আসলে অনেক সমস্যা আছে। একটা কথা, সোহেল নেভাল অফিসার, সেনাবাহিনী না ভাই, সে তো আপনাদের তো অনেক সশস্ত্র বাহিনী, এবং আপনাদের কম্বাইন্ড অনেক পোস্ট আছে যেটা কিনা আপনারা সবাই যেতে পারেন, যেমন র‍্যাব একটা, এখানে আপনারা সবাই যেতে পারেন, বিমান বাহিনীর, ডিজিএফআই সবাই যেতে পারেন ওইখানে। সো আপনারা তো তাদেরকে অন্য বাহিনী হিসাবে করতে পারবেন না।
তো যদি নাকি মনে করেন আপনি নৌবাহিনী হিসাবে তাকে চিন্তা করেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজ কি? কাজ তো তাদেরকে ঠিক করা, দেশটাকে ঠিক রাখা। এই যে কালকে আপনি যে ঘটনা দেখলেন সচিবালয়ে, এটা অবশ্যই ডিজিএফআই যদি সভ্য কোনো দেশ হইতো, আমেরিকায় যদি এটা হইতো, তারপরের দিন ডিজিএফআই মহাপরিচালক ই করতো, সেই পদ থেকে এই বিষয়টাতে আমি কথা বলতে চাই ইলিয়াস ভাই। সে সরে দাঁড়াইতো, কিন্তু সে সরে নাই তো। এগুলো কি তার মানে? তারা করাচ্ছে এগুলো, তাদেরকে কেউ কিছু বলারও নাই এখনো পর্যন্ত। যদি নাকি তারা ওই সুপিরিয়র একটা শ্রেণী হিসাবে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে এবং মানুষের বিরুদ্ধে কাজ করতে থাকে, ভাই মান সম্মান যতটুকু আছে ততটুকু না থাকবে না। ইলিয়াস ভাই, আমি জাস্ট এই বিষয়টাতে একটু অ্যাড করতে চাই যে আমাদের অ্যাকশন গুলা হচ্ছে না। আজকে যে আগুনের ঘটনাটা, এটার জন্য নিশ্চয়ই ইনস্ট্যান্টলি ব্যর্থ আছে। তদন্তে কি প্রমাণ পাবে সেটা আলাদা কথা। ইমিডিয়েটলি দে শুড বি আউট অফ দেয়ার পোস্ট। যদি ফায়ার ব্রিগেড কাজ করেছে কিনা সেটার জন্য ব্যর্থতা হলে সেটা তাদের শাস্তির আওতায় আনতে হবে। আগে শাস্তি হবে, পরে তুমি নিরপরাধ প্রমাণ করে আসো, তাহলে কিন্তু মানুষ সতর্ক হবে। সবাই জানে যে তদন্ত যে সাংবাদিক থেকে শুরু করে সাংবাদিকতা থেকে যতগুলো জায়গা আছে, সচিবালয়, সেনাবাহিনী, পুলিশ, যে জায়গা আছে সব জায়গায় রিফর্ম করতে হবে। আমরা এটা যদি না করা হয় তাহলে আমি মনে করি, যেটা সম্ভবত রেজা ভাই বলছিলেন বোধহয়, যে মাত্র এই এতটুকু ক্ষতি, এটা খুবই যৎ সামান্য। এর চাইতে অনেক বড় কিছু ঘটবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে দেশকে। পিনাকিদা, আপনি আমাদের সবার ভেতরে সবচেয়ে কম কথা বলেছেন, আপনারা দিয়ে শেষ করি। আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ। আমি পিনাকিদার আগে একটা ইস্যু একটু জানাইতে চাই, যেহেতু আজকে ডিফেন্স ইস্যুটাই মেজর আসলো, আমাকে যদি অনুমতি দেন পিনাকিদা। আমি ডক্টর আলী রিয়াজের কমিশনে আমরা গিয়েছিলাম স্বতঃস্ফূর্তভাবে, যেখানে উচিত ছিল সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর হাজির হওয়া। যে আমাদের আইন কানুন সেই 1930-35 সালের ব্রিটিশ আমলের আইন, এগুলা কার্যকর না। এইগুলার কারণে এই বিভিন্ন আমাদের একটা উদ্ধতপনা জাগে। আমি একজন শাস্তি দিলে এটা কেউ কৈফিয়ত চাইতে পারে না। আমি যা শাস্তি দিই সেটা ন্যায় হোক অন্যায় হোক, যাকে দেওয়া হয় সে নীরবে এটা মেনে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়, তারপরে তার পরিবার কাঁদে, যার কোনো জবাবদিহিতা থাকে না। এইগুলো করতে করতে এই অফিসার গুলো যখন র্যাবে যায়, আমি ডক্টর রিয়াজকে বলেছিলাম যে র্যাবে 99% বা 90%-এর অধিক যারা গুম খুনের সাথে জড়িত সবাই সামরিক বাহিনীর, মানে আর্মি, এয়ারফোর্স, নেভি। কেন? বিকজ তারা বাহিনীতে থাকতে জবাবদিহিতার ঊর্ধ্বে কাজ করে, তাদের কোনো কাজের কোনো জবাবদিহিতা নাই। এবং এই কারণে এই জিনিসটা আমাদের জাতি হিসেবে তদন্ত করা উচিত। কেন র্যাবের যত গুম খুনের সাথে মেজর ইনভলভমেন্ট, কেন ডিফেন্স অফিসাররা? এইটার কারণ হচ্ছে ওইটা। এই জন্য ওই আইনটা সংস্কার দরকার। আমরা ওনাকে অনুরোধ করেছি আর্টিকেল 45টাকে বাতিল করা, এবং যেটা ভারতের যেটা সংশোধন হয়েছে 2007 সালে, সেই আদতে সামরিক আইন। এবং আমি বলেছি যে এইটার জন্য আমি যে এত চিল্লাচ্ছি, আমি কিন্তু উপকৃত হব না, বাট দেশের মানে এই কষ্টার্জিত অর্থে ট্যাক্সের টাকায় যে সেনাবাহিনী, একটা আমি বললাম যে শফিউদ্দিনের আদেশে 3 স্কোয়াড্রন লিডার চাকরি হারিয়েছে, যাদেরকে এই দেশ প্রশিক্ষণ দিতে কমপক্ষে 10 কোটি টাকা করে 30 কোটি টাকা ব্যয় করেছে। তার অঙ্গুলি হিলনে 3 জন চাকরি হারিয়েছে। এই সরকারের গরিব দেশের 30 কোটি টাকা ক্ষতি করার জন্য তাকে দায়ী করতে হবে। আমার কথা হচ্ছে এই জিনিসটা চলতে দেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। সশস্ত্র বাহিনী আমাদের অল্প টাকায় আমাদেরকে একটা দক্ষ বাহিনী গড়ে তুলতে হবে, যাদের দাঁত থাকবে, নখ থাকবে। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা রিকল করি, তারা আসবে ওই সিটি কর্পোরেশন থেকে, মেডিকেল কলেজ থেকে, সেনা কল্যাণ সংস্থা থেকে, যেগুলো আগে অ্যাবসলিউটলি রিটায়ার্ড বাহিনী মেনটেন করতো। আরো যদি প্রয়োজন হয় এক্সপেরিয়েন্সের, তাহলে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারদেরকে নিবে। কিন্তু মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা ইউনিফর্ম অফিসার সিটি কর্পোরেশনে থাকলে সিটি কর্পোরেশনের দুর্নীতি নিয়ে আর কেউ কথা বলবে না। কারো দাবি থাকলে ওই ব্রিগেডিয়ার সাহেবের সামনে হাজির করে দেয়, সবাই ফেরত চলে আসে। এখন দেখতেছি যে এতিমখানায় সশস্ত্র বাহিনী অফিসার নিয়োগ হচ্ছে, মানে এতিমখানায় অনেক টাকা, অনেক দুর্নীতির সুযোগ আছে। একটা ইউনিফর্ম পরা অফিসার থাকলে কেউ এটা নিয়ে নাড়াচাড়া করবে না, বাকিরা নির্বিঘ্নে দুর্নীতি করতে পারবে। আলটিমেটলি কিন্তু ক্ষতি হচ্ছে এই অফিসার গুলা সেনাবাহিনীতে ফেরত এসে কিন্তু ওইগুলোই করতেছে। আমাদেরকে এইদেরকে পুরো বের করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত দিলে এদের যে ট্রেনিংটা, এদের যে এডুকেশন এক্সপেরিয়েন্স, সবকিছুকে আমরা দেশ ব্যবহার করতে পারবো। এরা বাড়িতে বসে বসে শুধু টিভি দেখে আর এই শুধু ফেসবুকে পোস্ট দিতে থাকে, কিন্তু কেউ কিন্তু রাস্তায় খুব কম নামে। যদিও এবার মানে ইয়েতে এই আন্দোলনের একটা বিরাট অংশের ছিল, সম্পৃক্ততা ছিল, বাট 90% কিন্তু এখনো এফিশিয়েন্টরা বাড়িতে বসা। তাদেরকে আমি মনে করি পরিকল্পিতভাবে তাদেরকে মেইন স্ট্রিমের সাথে কাজে লাগানো, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা অনেক উপকৃত হতে পারবো।
এবং বিভিন্ন এই সমস্ত রাষ্ট্রকে রিঅর্গানাইজ করা, পুনর্গঠনে আমার সাথে একমত হবেন পিনাকিদা, যে পুনর্গঠনে এদেরকে ইউজ করতে হবে। সবাইকে যে চাকরি দিতে হবে তা না, যে যেখানে পারে তার রেসপেক্টিভ ক্যাপাবিলিটি ইউজ করে তাদেরকে, এর থেকে অনেক বেশি অযোগ্য লোকদেরকে বের করে ফেলতে হবে। যারা ওই কোটায় আওয়ামী লীগ ছাত্রলীগ কোটায় যারা ভর্তি হয়েছে তাদেরকে সরিয়ে দিতে হবে, দিয়ে এদেরকে নিয়োগ দিলে আমি মনে করি জাতি তাদের কিছুটা হলেও কাঠামোটা ফেরত পাবে, যে দেশাত্মবোধ নিয়ে তারা কাজ করবে, সততা নিয়ে কাজ করবে, তাদের প্রশিক্ষণটা দেশ কাজে লাগাতে পারবে। ধন্যবাদ। জি দাদা বলেন। আমি এই আলাপ করতে করতে পেলাম যে এই তদন্ত কমিটি হয়েছে এই আগুনের 7 জন মেম্বারের, এবং একটা নাম স্থির করছে জনাব মোহাম্মদ খালেদ রহিম, অতিরিক্ত সচিব, জেলা এবং মাঠ প্রশাসন, মন্ত্রী পরিষদ বিভাগ। আর বাকিগুলো দেখেন, আমি পড়তেছি, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের প্রতিনিধি, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি। এই কমিটি কোনো ফাংশন করতে পারবে না। এত বড় একটা ঘটনা এবং একটা তদন্ত কমিটি হইলো, নামগুলো বের করতে পারলো না যে আমি কোন পার্সনকে দেব। তদন্ত কমিটি সবসময় হয় পার্সন। আমরা কমিশনের চেয়ারম্যান কেন খুঁজি? কারণ আমরা হাসান নাসির সাহেবের রিকমেন্ডেশন দিলাম নাম ধরে, কারণ ওই ব্যক্তিটা ইম্পর্টেন্ট। আর এইটা তো ইন্ডিপেন্ডেন্ট হবে না, কারণ সচিবালয়ে আগুন লাগছে, আমি আরেকজন সেক্রেটারিকে দিচ্ছি দায়িত্ব, ওর বাইরে রেখে দিতে হবে। তো সচিব একজন অবসরপ্রাপ্ত সচিব হইলে সেটা একটা কথা ছিল, হ্যাঁ, এর বাইরে থেকে দিতে হবে। আর তারপরে দেখেন, এখানে বিচার বিভাগের কোনো প্রতিনিধিত্ব নেই, আর অমুক প্রতিনিধি সে পাঠিয়ে দিবে, আচ্ছা ঠিক আছে এই মিটিং এ তুমি যাও, ওই মিটিং এ আরেকজন যাবে, ওই মিটিং এ আরেকজন যাবে, এইভাবে। এই তদন্ত কমিটি আমাদের কাছে গ্রহণীয় না। এই তদন্ত কমিটি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং রেসপেক্টেবল ফিগারদেরকে দিয়ে এটা কনসিস্ট করতে হবে। দরকার হলে 2-3 দিন সময় নেন, এই একদিনের মধ্যে দিতে হবে তা না, 2-3 দিন সময় এটা বাতিল করতে হবে, 2-3 দিন সময় নিয়ে এই তদন্ত কমিটি করতে হবে এবং এটা যেন সর্বোচ্চ গুরুত্ব নিয়ে কাজ করতে পারে সেই কাজ করতে হবে, ব্যবস্থা করতে হবে। এবং এইখানে বিচার বিভাগের অবশ্যই অংশগ্রহণ থাকতে হবে, এইখানে আর্মির অংশগ্রহণ থাকতে হবে, সেনাবাহিনীর অংশগ্রহণ থাকতে হবে, সাবেক গোয়েন্দাদের অংশগ্রহণ থাকতে হবে। এটা কমপক্ষে 10-12 জনের একটা কমিটি হতে হবে এবং তাদেরকে সমস্ত রিসোর্স দিয়ে এদেরকে সাহায্য করতে হবে যেন তারা ফাংশন করতে পারে। আমার বলার শেষ আর কি। পিনাকিদা, সরি, আমি যেহেতু প্রফেশনালি এই সাবজেক্ট ম্যাটারের উপর প্রশিক্ষণ নিয়েছি আমি, এবং আমি বিদেশে একটা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে কাজ করি। তো আমি অ্যাকচুয়ালি নর্মালি এই যে ফায়ার ইনসিডেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ইউনাইটেড নেশনসে আমাদের আর্মি অফিসাররা যা কাজ করে তাদের সবার জানার কথা, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সব ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সব জায়গায় কখনো কোনো ফায়ার ইনসিডেন্ট, ইভেন আমি যে বিদেশি প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করি এখানেও কোনো ফায়ার ইনসিডেন্ট ঘটলে যদি সেখানে কোনো সামরিক অফিসার ওই প্রতিষ্ঠানে, সেটা ইউনাইটেড নেশনস যদি হয়, কোনো সামরিক কর্মকর্তা থাকে, তাকে ফার্স্ট ওখানে তদন্ত কমিটিতে ঢুকানো হয়, একদম ফার্স্ট প্রায়োরিটি। এবং এটার কারণ কি হচ্ছে, যে ফায়ার ইনসিডেন্টটা ঘটার ক্ষেত্রে এখানে যে ধরনের প্রবাবল সিমটমস গুলো বা যে ধরনের আপনার ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন বা যে প্রসেসটা ফলো করবেন, এটা একজন সামরিক অফিসারের অন্য সবার চেয়ে ভালো জানার কথা। কিন্তু দুঃখজনক হচ্ছে এই তদন্ত কমিটি আপনি যেটা দেখেন, এটা আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি এটা দেখতেছিলাম, এখানে একজন ব্যক্তিকে রাখা হয়নি যার এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ আছে, একজনও না। জি, তার মানে ফাংশন না করে সেই চেষ্টা করা হচ্ছে। জি, প্রিয় দর্শক, আমরা আজকে সেনাবাহিনীকে নিয়ে অনেক সমালোচনা করলাম, তারপরেও পিনাকিদা আমাদের সব শেষ আসলে মানে রাষ্ট্রের তৈরি, আমি সবচেয়ে সবার উপরে আশ্রয়স্থল বলতে চাই না, এটা শিরক হবে। আমি মনে করি রাষ্ট্রের তৈরি সবচাইতে সবশেষ আশ্রয়স্থল হচ্ছে আমাদের সেনাবাহিনী। আপনারা যদি দেশকে ভালো না রাখেন, এই দেশ কোনোদিন